ড্রামা শুরু হয় সজিন নামের একটা মেয়েকে দেখিয়ে। এখনো পর্যন্ত সে একাধিক ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে, কিন্তু প্রত্যেকবারেই তার বয়ফ্রেন্ডরা তাকে ঠকিয়েছে। তবে তা সত্ত্বেও সে হার মানেনি। তার দৃঢ় বিশ্বাস একদিন না একদিন সে অবশ্যই তার আসল জীবনসঙ্গীকে খুঁজে পাবে। তাই সে ভালোবাসার এই যুদ্ধটি জেতার জন্য নিজেকে কিছুটা সময় দেওয়ার পরিকল্পনা করে। এইভাবেই দেখতে দেখতে বেশ কয়েকটা বছর পেরিয়ে যায়, আর সজিন তার অক্লান্ত পরিশ্রম এবং হার না মানার অদম্য জেদকে কাজে লাগিয়ে অদ্ভুত এক জিনিস আবিষ্কার করে। অর্থাৎ সে একটি রিসার্চের মাধ্যমে জানতে পারে প্রত্যেকটি মানুষ তার জন্মের পর থেকে এমন একজন জীবনসঙ্গীর সঙ্গে যুক্ত থাকে যাকে ভাগ্য আগে থেকেই নির্ধারণ করে রেখেছে। সে আরো বলে ওই সঙ্গীর সাথে তার নেচার এবং ইন্টারেস্টের পাশাপাশি ডিএনএও সম্পূর্ণভাবে মিলে যায়। তাই আপনি যদি নিজের আসল জীবনসঙ্গীকে খুঁজে পেতে চান, তাহলে শুধুমাত্র তার ডিএনএ ডিকোড করতে হবে। এটা বলেই সজিন সেখানে উপস্থিত সমস্ত ব্যক্তিদের একটা ডেমো দেখানোর জন্য নিজেই নিজের ডিএনএ অ্যানালাইসিস করতে শুরু করে। আর সেখান থেকে পাওয়া তথ্য অনুসারে সে জানতে পারে তার জীবনসঙ্গীর উচ্চতা তার থেকেও অনেক বেশি। এছাড়াও তার ডবল আইল্যান্ডস এবং মাথায় ঘন চুল রয়েছে। এইভাবেই সে বুক ভর্তি কনফিডেন্স নিয়ে সবার সামনে নিজের আবিষ্কারটা রিপ্রেজেন্ট করে। তার দৃঢ় বিশ্বাস প্রত্যেকটা মানুষ যদি এইভাবেই নিজেদের ডিএনএ ডিকোড করে জীবনসঙ্গী খোঁজার চেষ্টা করে, তাহলে তারা কখনোই ভুল মানুষের সঙ্গে সম্পর্কে জড়াবে না। দেখা যায় সে এটা বলা মাত্রই বিশাল উচ্চতা সম্পন্ন এক ব্যক্তি ফুলের তোড়া হাতে নিয়ে ধীরে ধীরে হলের দরজাটা ওপেন করে। সামনে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তিকে দেখা মাত্রই সজিন বুঝতে পারে এই ব্যক্তিই হলো তার জীবনের সেই একমাত্র জীবনসঙ্গী। তাই সজিন কৌতূহলবশত দূরে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তির মুখটা ভালোভাবে দেখার চেষ্টা করে, কিন্তু হলে লাইট কম থাকার কারণে সে ওই ব্যক্তির মুখটা স্পষ্টভাবে দেখতে পায় না, যে কারণে সে বেশ প্যানিক হয়ে ওঠে। আর একই সাথেই তার ঘুম ভেঙে যায়। বোঝা যায় এতক্ষণ ধরে যা কিছু ঘটছিল সবটাই সে তার স্বপ্নের মধ্যে কল্পনা করছিল। এমন অদ্ভুত একটা স্বপ্নের কারণে সজিন নিজেও মনে মনে বেশ খুশি হয়। তবে পরক্ষণেই তার মনে পড়ে আজ তো তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করার ডেট রয়েছে। তাই সে সাথে সাথেই রেডি হয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য একটা রেস্টুরেন্টে চলে আসে। তারপর নিজের ব্যাগ থেকে অদ্ভুত এক লিকুইড বের করে বয়ফ্রেন্ডকে দেখায় এবং চোখ ভর্তি আত্মবিশ্বাস নিয়ে বলে, এই মেডিসিনটা আমি অনেক রিসার্চ এবং এক্সপেরিমেন্টের ফলস্বরূপ তৈরি করেছি। আশা করছি এটা রেগুলার ব্যবহার করলে তোমার মাথা আবারও ঠিক আগের মতোই চুলে পরিপূর্ণ হয়ে উঠবে। সে আরো বলে যদিও এটা বাইরে থেকে দেখলে খুব সাধারণ মনে হয়, তা সত্ত্বেও এর কার্যকারিতা সত্যি অনেক ভালো। এই সবকিছু শোনার পর সজিনের এক্স বয়ফ্রেন্ড রেগে গিয়ে তার সঙ্গে ব্রেকআপ করতে চায়, কারণ সজিনের এইসব রিসার্চ সংক্রান্ত পাগলামিতে সে বিরক্ত হয়ে উঠেছে। সে তাকে বলে, তুমি সবসময় আমার ডিএনএ সংক্রান্ত টেস্টের জন্য মাথার চুল এবং নাকের ময়লা থেকে শুরু করে কানের ভ্যাক্সের মতো ময়লা জাতীয় পদার্থগুলোকেও সংগ্রহ করে থাকো, যা আমার একদমই পছন্দ নয়। আর শুধু আমি নয়, যে কোনো স্বাভাবিক মানুষের ক্ষেত্রে এটা খুবই জঘন্য একটা ব্যাপার। তাই আমার পক্ষে তোমার সঙ্গে থাকা কোনোভাবেই সম্ভব নয়। সবকিছু শোনার পর সজিন তাকে বলে, তুমি ভুল ভাবছো, আমি এইসব যা কিছুই করছি সবটাই তোমার জন্য। আসলে আমি চেয়েছিলাম তোমার ডিএনএ অ্যানালাইসিস করে এমন একটা প্রোডাক্ট বানাতে যেটা পুনরায় তোমার মাথার চুল ফিরিয়ে আনতে পারে। এটা বলেই সে ওই মেডিসিনটা শক্ত করে চেপে ধরে এবং তারপর বয়ফ্রেন্ডকে অনুরোধ করে বলে সে যেন এইভাবে তাকে ছেড়ে না যায়। তবে এর বিনিময়ে তার বয়ফ্রেন্ড তাকে আরো কথা শোনায়। সে বলে, আমি এমন কাউকে নিজের লাইফ পার্টনার হিসাবে বাঁচতে চাই যে শুধুমাত্র আমাকে ভালোবাসবে, আমার চুলকে নয়। এটা বলেই সে সেখান থেকে উঠে চলে যায়। আর সজিন অবাক হয়ে সেই মেডিসিনটা হাতে নিয়ে ওখানেই বসে থাকে। কিছুক্ষণ পর সজিন কোনো রকমে নিজেকে সামলে দৌড়ে রেস্টুরেন্টের বাইরে চলে আসে। তারপর তার বয়ফ্রেন্ডের পদ আটকে কাঁদতে কাঁদতে বলে, আমি শুধুমাত্র তোমাকে বিয়ে করার জন্য আমার পুরো পরিবারের বিরোধিতা করেছি, আর আজ তুমি সামান্য একটা বিষয় নিয়ে এইভাবে আমাকে ছেড়ে চলে যাচ্ছ। এইভাবেই তারা দুজন যখন একে অপরের সঙ্গে ঝগড়া করছিল, তখন পাশ থেকেই গাড়িতে বসে থাকা ইনবো নামের এক ব্যক্তি চোখে সানগ্লাস পরে তাদের এই ঝগড়াটার মজা নিচ্ছিল। ইনবো এমন একজন ব্যক্তি ছিলেন যার সৌন্দর্য এবং টাকার পেছনে মেয়েরা মৌমাছির মতো ঘুরে বেড়াতো। সে ছিল শহরের সবথেকে বড় হসপিটালের ডাইরেক্টরের ছেলে, যে কারণে তার মোট গার্লফ্রেন্ডের হিসাব করা খুবই কঠিন একটা ব্যাপার। তবে সত্যি বলতে এতগুলো গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও কেউ কখনোই তার মন জয় করতে পারেনি, কারণ ইনবো খুব স্ট্রিক্ট একজন মানুষ। কেউ তাকে কন্ট্রোল করুক সেটা সে মোটেই পছন্দ করে না। এমনকি কোনো মেয়েকে দেখে তার যদি ভেতর থেকে ফিলিংস না আসে, তাহলে সে তার সঙ্গে ওই মুহূর্তেই ব্রেকআপ করে নেয়। এখান থেকে সিন পুনরায় ওই দিনের ঘটনায় ফিরে আসে। জানা যায় ইনবো তার গার্লফ্রেন্ডকে পার্টি থেকে নিয়ে যাওয়ার জন্য ওই জায়গায় গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। আসলে তার গার্লফ্রেন্ড ওই দিন তার কথা অমান্য করে পার্টিতে গিয়েছিল। এমনকি সে তাকে তৎক্ষণাৎ পার্টি থেকে বেরিয়ে আসতে বললেও মেয়েটি তার কথা ইগনোর করে ফোনটা কেটে দেয়। তাই ইনবো রেগে গিয়ে সিদ্ধান্ত নেয় সে ওই মেয়েটার জন্য 30 মিনিট অপেক্ষা করবে, আর তার মধ্যে সে যদি বাইরে না আসে তাহলে সে পার্মানেন্টলি ওই মেয়েটার সঙ্গে ব্রেকআপ করে নেবে। এইসব ভাবতে ভাবতেই সে লক্ষ্য করে সজিন নামের সেই মেয়েটি তার বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপের কারণে
এতটাই ভেঙে পড়েছিল যে পেছন থেকে আসা বাইকটাকেও সে লক্ষ্য করেনি। বাইকটা যখন তাকে প্রায় ধাক্কা মারতেই যাচ্ছিল তখন ইনবো তাকে সাবধান করার জন্য নিজের গাড়ির হেডলাইটটা অন করে দেয়, যার ফলে সজিন চমকে গিয়ে রাস্তা থেকে সরে যায়। এদিকে 30 মিনিট পেরিয়ে যাওয়ার পরেও ইনবোর গার্লফ্রেন্ড বাইরে না আসায় সে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যাওয়ার সময় সে সজিনের পাশে গাড়ি থামিয়ে তার এমন বেপরোয়া স্বভাবের জন্য তাকে অনেক কথা শোনায়। পরের দিন সকালে ইনবো যখন হসপিটালে যাচ্ছিল তখন তার কাছে গতকাল রাতের সেই গার্লফ্রেন্ডের ফোন আসে। মেয়েটি তাকে বলে, গতকাল রাতে যেহেতু তুমি আমাকে আনতে আসোনি তাই শাস্তিস্বরূপ তোমাকে এখনই আমার সঙ্গে দেখা করতে হবে। কথাটা শোনা মাত্রই ইনবো মৃদু একটা হাসি দিয়ে তার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে নেয়। মেয়েটি এক মুহূর্তের জন্য ইনবোর এইসব কথা শুনে সম্পূর্ণ অবাক হয়ে যায়, কারণ গতকাল রাত অবধি যে ছেলেটা তার এত খেয়াল রাখতো সে যে এত সহজে তাকে ছেড়ে দিতে পারে সেটা সে কখনো কল্পনাও করেনি। এরপর ইনবো মেয়েটার মুখের ওপর কলটা কেটে দিয়ে হসপিটালের ভেতরে চলে আসে এবং সেখানে উপস্থিত নার্সদের কাছ থেকে কফি নিয়ে তাদেরকে ফ্লার্ট করতে শুরু করে। সত্যি বলতে ইনবো এবং সজিনের সদ্য ব্রেকআপ হলেও তাদের মানসিক অবস্থা সম্পূর্ণ ভিন্ন ছিল। অর্থাৎ ইনবো ব্রেকআপের পর সম্পূর্ণ স্বাভাবিক থাকলেও সজিন ভেতর থেকে একদমই ভেঙে পড়ে, যার ফলে খাওয়া দাওয়া এবং কাজকর্ম কোনো কিছুতেই তার মন বসত না। তবে অবাক করার বিষয় হলো সে এখনো পর্যন্ত বিশ্বাস করে তার বয়ফ্রেন্ড কোনো মতেই তাকে ছেড়ে যেতে পারবে না। সে নিজের ভুলটা বুঝতে পেরে আবারও তার কাছেই ফিরে আসবে, কারণ সজিনের রিসার্চ অনুসারে তাদের দুজনের জিন সম্পূর্ণ একই রকম ছিল। হতে পারে এর মধ্যে সে অন্য কোনো মেয়ের সঙ্গে মেলামেশা করবে, কিন্তু তারপরেও সে শেষমেশ তাদের সঙ্গে ব্রেকআপ করে পুনরায় সজিনের কাছেই ফিরে আসবে। সজিন যখন এইসব নিয়েই চিন্তিত ছিল তখন হঠাৎ করেই তার পাশে বসে থাকা ফিমেল কলিগ চিৎকার করে ওঠে। আসলে সজিনের এক্স বয়ফ্রেন্ডের জিন রিপোর্ট অ্যানালাইসিস করে ওই কলিগ জানতে পারে তার মধ্যে প্লেবয় সংক্রান্ত জিন রয়েছে। এমনকি সে আরো বলে সজিনের এর আগে যতজন বয়ফ্রেন্ড ছিল তাদের মধ্যেও এই একই রকম জিন উপস্থিত রয়েছে, যা শুনে সজিনের মাথা ঘুরে যায়। সে বুঝতে পারে এতদিন ধরে সে যাদের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছে তারা প্রত্যেকেই এক একজন প্লেবয়। এইসব জানার পর সজিন নিজের মন ঠিক করার জন্য একটা বারে এসে ড্রিঙ্কস করতে শুরু করে, আর সেখানেই তার দেখা হয় ইনবোর এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে। সেও ইনবোর সাথে ব্রেকআপের দুঃখে ওই বারে এসে ড্রিঙ্কস করছিল এবং একই সাথেই অকথ্য নোংরা ভাষায় ইনবোকে গালাগালি দিচ্ছিল। তার মনের সমস্ত দুঃখ শোনার পর সজিন ঠিক করে সে ওই মেয়েটিকে তার বয়ফ্রেন্ডের থেকে ন্যায় পেতে সাহায্য করবে, আর এই উদ্দেশ্যেই সে তার নেশাইমত্ত বান্ধবী এবং ওই মেয়েটিকে সঙ্গে নিয়ে ইনবোর বাড়িতে চলে আসে। এই সময় ইনবো নিজের রুমে বসে পাজেল সলভ করছিল, তবে দরজায় বেশ কয়েকবার নক করার শব্দ পেয়ে সে বিরক্ত হয়ে দরজাটা ওপেন করতেই তার এক্স গার্লফ্রেন্ড নেশাগ্রস্ত অবস্থায় তাকে জড়িয়ে ধরে এবং হাত জড়ো করে নিজেদের মধ্যে সবকিছু ঠিক করে নেওয়ার অনুরোধ করে। অন্যদিকে দেখা যায় সজিন তাকে সাহায্য করার জন্য তার সঙ্গে আসলেও অত্যাধিক নেশার কারণে সে নিজেকে সামলাতে না পেরে বাড়ির বাইরেই বসে পড়ে। তবে তারপরেও সে কোনো রকমের মনোবল নিয়ে আবারও উঠে দাঁড়ায় এবং ধীরে ধীরে রুমের ভেতরে প্রবেশ করে। এদিকে ইনবো তার এক্স গার্লফ্রেন্ডের উপর বিরক্ত হয়ে তাকে নিজের থেকে দূরে সরিয়ে বলে, যে সমস্ত মেয়েরা তোমার মতো নাটক করে তাদেরকে আমি মোটেও পছন্দ করি না। তবে তার গার্লফ্রেন্ড কোনো কথাই শুনতে চায় না। সে চিৎকার করে বলতে থাকে, তুমি যেখানেই যাও তোমাকে আমার কাছেই ফিরে আসতে হবে, কারণ আমি তোমার একমাত্র ডেস্টিনি। কিন্তু ইনবো তাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় সে এমন ধরনের কোনো ডেস্টিনির উপর বিশ্বাস করে না, কারণ এই ডেস্টিনির বাহানা তারাই দেয় যাদের মধ্যে আত্মবিশ্বাসের কমতি রয়েছে। দেখা যায় সে এটা বলা মাত্রই দূরে দাঁড়িয়ে থাকা সজিন প্রচন্ড রেগে যায়, কারণ এই ডেস্টিনি সংক্রান্ত বিষয়ে সে চোখ বন্ধ করে ভরসা করে। সজিন রাগ সামলাতে না পেরে নিজের চুল থেকে চপস্টিকটা বের করে নেয়, তারপর সেটা দিয়ে ইনবোর দিকে ইশারা করে বলে, তুমি একজন কাপুরুষ, কারণ তুমি মহিলাদের সম্মান করতে জানো না। এটা বলার পরেই সে তার হাতে থাকা চপস্টিক দুটো মাটিতে ফেলে দেয়। তারপর নিজের পকেট থেকে চুল গজানোর সেই মেডিসিনটা বের করে ইনবোর দিকে দৌড়ে এসে সেটা স্প্রে করে দেয়। ইনবো তার এমন অদ্ভুত আচরণ দেখে প্রচন্ড ঘাবড়ে যায় এবং তাড়াতাড়ি করে নিজেকে সেভ করতে গিয়ে নিজের সাজানো সেই পাজেলটা ঘেঁটে ফেলে। তবে এতেও কোনো লাভ হয় না, কারণ সজিনে স্প্রে করা ওই চুল গজানোর মেডিসিনটা সম্পূর্ণ তার বাঁদিকের গালে এসে পড়ে। ইনবো মনে করে সজিন হয়তো তার গালে কোনো বিষ প্রয়োগ করেছে, তাই সে ভয় পেয়ে সেখানে বসেই চিৎকার করতে শুরু করে। তার চিৎকারের আওয়াজ শুনে সজিনের বান্ধবী ভেতরে দৌড়ে আসে এবং সজিনকে টানতে টানতে সেখান থেকে বাইরে নিয়ে যায়। তারা সেখান থেকে চলে গেলেই ইনবো তাড়াতাড়ি করে বাথরুমে এসে নিজের মুখটা ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে। তারপর সজিনে স্প্রে করা ওই লিকুইডটা হাতে নিয়ে বোঝার চেষ্টা করে ওর মধ্যে বিষাক্ত কিছু রয়েছে কিনা। বেশ কিছুক্ষণ ভালোভাবে পর্যবেক্ষণের পর সে কনফার্ম হয় এটা কোনো বিষাক্ত লিকুইড নয়, তাই সে শান্ত হয়ে সেটা রেখে দেয়। এরপর সে হাতে গ্লাভস পরে তার বাড়িতে পড়ে থাকা সজিনের জুতোটা একটা প্যাকেটের মধ্যে তুলে রাখে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে ভবিষ্যতে এই মেয়ে যেন আর কখনোই তার সামনে না আসে। পরের দিন সকালে সজিনের ঘুম ভাঙলে সে গতকাল রাতের সমস্ত কথা ভুলে যায়। তার শুধু এটুকুই মনে ছিল যে তার বান্ধবী তাকে জোর করে লিফটে তুলেছিল, তাই সে তার বান্ধবীকে আগের দিনের ওই ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করলে তার বান্ধবী তাকে সবকিছু বুঝিয়ে বলে। সবকিছু শোনার পর সজিন বেশ ঘাবড়ে যায়, কারণ সে তো নিজের অজান্তেই ইনবোর মুখে ওই চুল গজানোর ঔষধটা স্প্রে করে দিয়েছিল। এদিকে ইনবো যখন ঘুম থেকে ওঠার পর আয়নাতে নিজের মুখ দেখে
দেখে তখন সে লক্ষ্য করে আগের দিন সজিন তার গালের ঠিক যেই জায়গাতে ওই মেডিসিনটা স্প্রে করেছিল সেখানে বেশ কিছু দাড়ি বেরিয়েছে। ফলে সে বুঝতে পারে সজিনের স্প্রে করা ওই লিকুইডটা আসলে চুল গজানোর মেডিসিন। অন্যদিকে সজিন যখন রাত্রে কাজ করে বাড়ি ফিরছিল তখন সে তার এক্স বয়ফ্রেন্ডকে নিজের এক কলিগের সঙ্গে দেখে প্রচন্ড কষ্ট পায়। তাই সে তার ওই বয়ফ্রেন্ডের সামনে এসে বলে, তুমি একজন প্লে বয়, মেয়েদেরকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে তাদের জীবন নষ্ট করাই তোমার উদ্দেশ্য। এছাড়াও সে আরো বলে, আমি গতকাল তোমার ডিএনএ অ্যানালাইসিস করেছি আর সেখান থেকে পাওয়া রিপোর্ট অনুসারে তোমার মধ্যে হেয়ার লস জিন রয়েছে। তাই বিগত 3 বছরের মধ্যে তোমার সমস্ত চুল ঝরে যাবে, এমনকি বিয়ের পর তোমার সন্তানরাও এই একই জিন বহন করবে। এছাড়াও ভবিষ্যতে তোমার প্রোস্টেট ক্যান্সারের সম্ভাবনা রয়েছে। এই সবকিছু বলার পর সে তাকে বলে, তোমার হয়তো এখন আমার কথাগুলো বিশ্বাস হচ্ছে না, কিন্তু মনে রেখো ভবিষ্যতে তোমাকে এই সবকিছুই ফেস করতে হবে। দেখা যায় সজিনের এইসব কথা শুনে তার এক্স বয়ফ্রেন্ড তাকে চড় মারতে গেলে একটা ছেলে এগিয়ে এসে তার হাতটা ধরে নেয়। ছেলেটির নাম হলো কানহুন, সে সজিনের ছোটবেলার বন্ধু। তো যাই হোক, এরপর কানহুন সজিনকে সঙ্গে নিয়ে রেস্টুরেন্টে আসে। তারপর তাকে সাবধান করে বলে, ভবিষ্যতে কারো সঙ্গে প্রেম করার আগে সেই মানুষটাকে একটু যাচাই করে নিও, যাতে বড় কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। অন্যদিকে ইনবো ঘুম থেকে ওঠার পর লক্ষ্য করে তার বাম দিকের দাড়িগুলি আগের থেকে বেশ বড় হয়ে গেছে। তাই সে বিরক্ত হয়ে ওই দাড়িগুলিকে হাত দিয়ে টানতে শুরু করে। তবে বেশ কিছুক্ষণ চেষ্টার পরেও সে কোনো রকম ফল না পাওয়ায় ওই দাড়ি নিয়েই হসপিটালে চলে আসে। তারপর বাকি স্টাফদের থেকে কোনো রকমে ওই দাড়িগুলিকে লুকিয়ে নিজের কেবিনে এসে দরজাটা বন্ধ করে দেয় এবং তাড়াতাড়ি করে স্টিমার দিয়ে নিজের দাড়িগুলি কেটে ফেলে। তবে এরপরেও তার দাড়িগুলি সম্পূর্ণভাবে নির্মূল না হওয়ায় সে বুঝতে পারে তাকে এটা ঠিক করতে গেলে ওই বখাটে মেয়েটার সঙ্গে দেখা করতে হবে। কিন্তু আসল সমস্যা হলো সে ওই মেয়েটি সম্পর্কে কোনো কিছুই জানতো না। তাই সে মন থেকে প্রচন্ড নিরাশ হয়। তবে ঠিক এই সময়ে ভাগ্য তাদের দুজনকে আবারও দেখা করানোর একটা পথ তৈরি করে। অর্থাৎ সজিন তার সিনিয়রের কাছ থেকে একটা মেসেজ পায়, যেটাতে লেখা ছিল আজ একজন ডাক্তারের সঙ্গে তার মিটিং এর আয়োজন করা হয়েছে। মিটিং এর কথা শুনে সজিন প্রথমে বেশ বিরক্ত হয়, তবে শেষমেশ সে এক প্রকার বাধ্য হয়ে মিটিং এ অ্যাটেন্ড করার জন্য হলরুমে প্রবেশ করলেই তার চোখগুলো বড় বড় হয়ে যায়। কারণ তার সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে সে হলো সেই দিনের ওই মাতাল মেয়েটির বয়ফ্রেন্ড ইনবো। সজিন তাকে দেখা মাত্রই নিজের মুখটা লুকানোর চেষ্টা করে, তবে এতে কোনো লাভ হয় না, কারণ সে হলরুমে ঢোকা মাত্রই ইনবো তাকে দেখে ফেলেছিল। দেখা যায় ইনবো তাকে চিনতে পারলেও তার সঙ্গে এমনভাবে আচরণ করে যেন সে তাকে প্রথম দেখছে। তার এমন আচরণ দেখে সজিন ধারণা করে ইনবো হয়তো সত্যিই তাকে চিনতে পারেনি। তাই সে মনে মনে বেশ খুশি হয়। কিন্তু ইনবোর মনে অন্য কিছুই চলছিল। সে ভালোভাবেই জানতো কোনো রকম প্রমাণ ছাড়া ওই ঘটনার জন্য সজিনকে দোষারোপ করলে তার কথা কেউ বিশ্বাস করবে না। তাই সে কিছুদিন টাইম নিয়ে সজিনের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার সিদ্ধান্ত নেয়। এরপর সে সজিনের সাথে তার গালে বাড়তে থাকা দাড়ি নিয়ে কথা বলতে শুরু করে। সজিন সবকিছু জেনেও না জানার নাটক করে তাকে জিজ্ঞাসা করে, তোমার পরিবারে কি আর কারো এই ধরনের সমস্যা রয়েছে? প্রশ্নটা শুনে ইনবো একদমই চুপ হয়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে এই প্রশ্নের কি উত্তর দেব। তবে শেষমেশ মাথায় কোনো কিছু না আসায় সে তাকে কথা ঘুরিয়ে জিজ্ঞাসা করে, আমি শুনলাম তুমি নাকি চুলের গ্রোথ সংক্রান্ত কোনো একটা মেডিসিন নিয়ে রিসার্চ করছো। সজিন বলে, হ্যাঁ, অনেক পরিশ্রম এবং সাধনার ফলাফল স্বরূপ আমি ওই রিসার্চটা কমপ্লিট করেছি। রিসার্চ কমপ্লিটের পর আমি এই মেডিসিনটা একটা ইঁদুরের উপর ব্যবহার করেছিলাম। ফলস্বরূপ 7 ঘন্টার মধ্যেই ওই ইঁদুরের পুরো শরীরে খরগোশের মতো বড় বড় লোম তৈরি হয়েছিল। ইনবো তার এইসব কথা শুনে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তৎক্ষণাৎ তাকে জিজ্ঞাসা করে, মানুষের ওপর এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করলে তার কি কোনো সাইড এফেক্ট হতে পারে? সজিন বলে, অবশ্যই, এই মেডিসিন ভুলভাবে ব্যবহার করলে তোমাকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে, কারণ এটা শুধু মাথার চুল নয়, শরীরের অন্যান্য অংশের চুল বাড়তেও সাহায্য করে। কথাটা শোনা মাত্রই ইনবো ভেতর থেকে ভেঙে পড়ে, কিন্তু তা সত্ত্বেও সজিনের সামনে নিজেকে শান্ত দেখানোর জন্য সে মুখ ভর্তি হাসি নিয়ে তাকে বলে, বর্তমান সময়ে চুল বা দাড়ি ছোট করার একাধিক মডার্ন টেকনোলজি রয়েছে, তাই আমার মনে হয় না এটা খুব একটা বড় সমস্যা হতে পারে। এগুলো বলতে বলতেই তারা দুজন অফিস রুমে প্রবেশ করে। তারপর সবকিছু বাদ দিয়ে আসল টপিক নিয়ে কথা বলতে শুরু করে। অর্থাৎ ইনবো তাদের হসপিটালে ভর্তি জিনকিউন নামের এক প্রেগনেন্ট মহিলার রিপোর্ট দেখিয়ে বলে, এই মহিলার মধ্যে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি ধরা পড়েছে, যার ফলে তার গর্ভে থাকা সন্তান জন্মের আগেই মারা যেতে পারে। আর যদিও কোনো প্রকারে সে বেঁচে যায় তাহলে হয় পঙ্গু না হয় অ্যাবনর্মাল হবে। কথাটা শুনে সজিনের এমনই একটা পুরনো ঘটনার কথা মনে পড়ে যায়। তাই সে সাথে সাথেই ইনবোকে ওই সম্পূর্ণ ঘটনাটা বলতে শুরু করে। জানা যায় ওই মহিলা সন্তান জন্ম দেওয়ার আগে থেকেই জানতো যে তার সন্তানের আয়ু খুবই কম। তা সত্ত্বেও সে খুশি মনে তার সন্তানকে জন্ম দেয় এবং ওই দিনেই তার জন্মদিন পালন করে। এই ঘটনাটি বলার পর সজিন ইনবোকে বলে, একজন মায়ের কাছে তার বাচ্চাকে দেখতে পাওয়ার থেকে বড় সুখ আর কিছুই নেই, সেটা একদিনের জন্য হোক কিংবা সারা জীবনের জন্য। ইনবো এটা শোনার পর তাকে বলে, এই ঘটনায় বাচ্চার সাথে তার মায়ের জীবন
জীবনও ঝুঁকিতে রয়েছে, কারণ ওই মহিলার পালমোনারি হাইপোটেনশন রয়েছে, ফলে সন্তান প্রসবের সময় ওই মহিলার মৃত্যু হতে পারে। কথাটা বলার পরেই সে একবার সজিনের মুখের দিকে তাকিয়ে বলে, আমি একজন ডাক্তার, তাই আমার কাছে ইমোশনাল চিন্তাভাবনার কোনো মূল্য নেই, যে কোনো প্রকারে রোগীর প্রাণ বাঁচানোটাই আমার কর্তব্য। এটা বলেই ইনবো সেখান থেকে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। তবে যাওয়ার আগে সে সজিনের কাছ থেকে তার কন্ট্যাক্ট নাম্বার চায়, কারণ যে মেয়েটার জন্য তার মুখের আজ এই অবস্থা, সেই মেয়েটাকে সে এত সহজে হাতছাড়া করতে চায় না। তো যাই হোক, মিটিং শেষ করে সজিন তার পোষা কুকুরটাকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার সময় তাকে একটা পারফিউমের সেন্ট শুনিয়ে বলে, আমাকে তাড়াতাড়ি করে এমন সেন্ট ব্যবহারকারী কোনো ব্যক্তির কাছে নিয়ে চলো। দেখা যায় গন্ধটা পাওয়া মাত্রই কুকুরটি সামনের দিকে দৌড়াতে শুরু করে, আর সজিনও তার চেন ধরে একসঙ্গে দৌড়াতে শুরু করে। বেশ কিছু দূর আসার পর অবশেষে কুকুরটি টয়লেট করতে থাকা এক ব্যক্তির পেছনে গিয়ে দাঁড়ায়। সজিন ওই ব্যক্তিকে দেখে প্রচন্ড খুশি হয়, কারণ পেছন থেকে তাকে অনেক লম্বা চওড়া এবং হ্যান্ডসাম মনে হচ্ছিল। তবে টয়লেট শেষ করে ব্যক্তিটি তার দিকে ঘোরা মাত্রই সজিনের চোখ বড় বড় হয়ে যায়। আর দেখা যায় এই ছেলেটি আর অন্য কেউ নয়, সে হলো তার শৈশবের সবথেকে ভালো বন্ধু কানহুন। সজিন কৌতূহলবশত কানহুনের কাছে গিয়ে তার শরীরের গন্ধ শোকে, তবে তার শরীরের গন্ধ ওই হাতে থাকা সেন্টার সঙ্গে মিল খায় না। তাই সজিন বিরক্ত হয়ে চলে যেতে শুরু করলে কানহুন তাকে থামিয়ে সেফটির জন্য একটা ডিভাইস দেয়। অর্থাৎ সজিন যদি কখনো বিপদে পড়ে তাহলে সে ওই ডিভাইসটা অন করলেই কানহুনের কাছে একটা অ্যালার্ম বেজে উঠবে, যা শোনা মাত্রই কানহুন বুঝতে পারবে সজিন কোনো একটা ভয়ঙ্কর বিপদে রয়েছে। কানহুনের তার প্রতি এত কেয়ার দেখে সজিন মনে মনে বেশ খুশি হয়। অন্যদিকে ইনবো সেই গর্ভবতী মহিলার চেক আপ করছিল। সে ওই মহিলাকে জানায় সে যদি তার গর্ভাবস্থা অব্যাহত রাখে তাহলে তার পালমোনারি হাইপারটেনশন জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এমনকি যদি শিশুটি জন্মগ্রহণ করে তবুও তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। কিছুক্ষণ চিন্তাভাবনা করার পর জিনকিয়ং নামের ওই মহিলা ইনবোকে জিজ্ঞাসা করে এখন তার কি করা উচিত। ইনবো বলে, এটা আপনার জীবন, তাই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। তবে আমি কখনোই চাইব না যে আপনি এমন কোনো সিদ্ধান্ত নিন যা আপনার এবং শিশু উভয়ের জন্যই বিপজ্জনক। এরপর হসপিটালের পার্কিং লটে ইনবোর তার এক পুরানো বান্ধবীর সঙ্গে দেখা হয়। মেয়েটির নাম হলো মিহিউন। সে সবেমাত্র বিদেশ থেকে ফিরেছে। তাদের কথা শুনে মনে হচ্ছিল মিহিউন ইনবোর গার্লফ্রেন্ড হতে চায়। এরপর ইনবোকে হাগ করার সময় মিহিউন লক্ষ্য করে তার গালের এক সাইডে বেশ কিছু দানি বেরিয়েছে। ইনবো ব্যাপারটা বুঝতে পেরেই দ্রুত মুখ লুকিয়ে গাড়িতে উঠে পড়ে। বাড়ি পৌঁছে ইনবো আয়নায় আবারও তার ওই দানি দেখে প্রচন্ড বিরক্ত হয়। সে রেগে গিয়ে তৎক্ষণাৎ সজিনকে ফোন করে। সজিন তার স্ক্রিনে ইনবোর নাম দেখা মাত্রই বুঝতে পারে সে কি কারণে তাকে ফোন করেছে, তাই সে ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করে। দেখা যায় ইনবো আর কোনো কিছু না লুকিয়ে তাকে সরাসরি বলে, তোমার তৈরি ওই চুল বৃদ্ধির মেডিসিনটা আমার জিন পরিবর্তন করেছে, তাই তুমি আগামীকাল যত তাড়াতাড়ি সম্ভব আমার সঙ্গে হসপিটালে এসে দেখা করো। পরের দিন তার কথা মতোই সজিন হসপিটালে আসলে ইনবো তাকে তার ওই চুল বৃদ্ধির মেডিসিনটা ফেরত দিয়ে দেয় এবং তার দিকে তাকিয়ে বলে, আমার স্পষ্ট মনে আছে সেদিন রাতে এই কাজটা তুমি করেছিলে। তবে সজিন তখনও নিজের ভুল স্বীকার করে না। সে নাটক করে বলে, তুমি আমার চুল বানানোর মেডিসিনটা কি কারণে নিজের গালে মাখতে গেলে। এটা শুনে ইনবো সেই রাতে সজিনের তার বাড়িতে ফেলে যাওয়া জুতোটা তাকে দেখায়। জুতোটা দেখা মাত্রই সজিন বেশ চমকে যায়, কারণ সে বুঝতে পারে সে আর কোনোভাবেই ইনবোকে তার কথার জালে ফাঁসাতে পারবে না। অর্থাৎ সে তার কাছে ধরা পড়ে গিয়েছে, তাই সে বাধ্য হয়ে ইনবোর কাছে ক্ষমা চায়। এরপর সে ইনবোকে মাস্কটা খুলে ফেলতে বলে। যদিও ইনবোর মাস্কটা খোলার কোনো ইচ্ছে ছিল না, তবুও সে নিরুপায় হয়ে সজিনকে তার দাড়ি দেখায়। সজিনের পর ইনবোর জেনেটিক নমুনা সংগ্রহ করে। এই সময় রুমের তাপমাত্রা কমে যাওয়ার কারণে সজিন জানালা খুলতে যায়, কিন্তু সে কোনোভাবেই জানালাটা খুলতে পারে না। তখন ইনবো এগিয়ে এসে সজিনের হাত ধরে খুব সহজেই জানালাটা খুলে দেয়। ইনবোকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখে সজিনের হার্টবিট আরো বেড়ে যায়। সে কোনোভাবেই তার উপর থেকে চোখ সরাতে পারে না। তবে ইনবো ঠান্ডা গলায় তাকে বলে, 24 ঘন্টার মধ্যে আমার এই সমস্যার সমাধান খুঁজে বের করো, তা না হলে সে তাকে শাস্তি দেওয়ার জন্য অন্য পথ বেছে নেবে। এরপর ইনবো বাড়ি ফিরে তার মাকে রাতের খাবারের জন্য বাইরে যাওয়ার কথা বলে, কিন্তু তার মা বলে তার বাবা ফিরে না আসলে সে কোথাও যাবে না। এই সময় ইনবোর শৈশবের একটা ঘটনা মনে পড়ে। সেদিন বেশ কিছু ভাঙা কাঁচ মেঝেতে ছড়িয়ে ছিটিয়েছিল, যেগুলোর কারণে ইনবো তার পায়ে খুব বাজেভাবে আঘাত পেয়েছিল। তখনই মাতাল অবস্থায় তার মা তাকে বলে, এখন থেকে তার বাবা আর কখনোই বাড়ি ফিরবে না, কেবল সে এবং তার মা একসঙ্গে থাকবে। সিন বর্তমানে ফিরে আসে। দেখা যায় ইনবো তার এই দুঃখ কষ্টগুলো ভোলার জন্য কানুনের রেস্টুরেন্টে আসে। মাতাল অবস্থায় সে কানুনকে জিজ্ঞাসা করে যে শুধুমাত্র একজন মানুষের যত্ন নেওয়া কেমন হয়। কানুন বলে, যখন একজন ব্যক্তি বদলে যায় তখন আরেকজনও বদলে যায়। ইনবো বলে,
তার মাকে এইভাবে একটা মানুষের জন্য নিজের জীবন শেষ করতে দেখে তার মনে এক অদ্ভুত ঘৃণা তৈরি হয়েছে। কথাটা শুনে কানহুন বুঝতে পারে ইনবো কেন ক্রমাগত গার্লফ্রেন্ড চেঞ্জ করে। তাই সে ইনবোকে একা থাকার চেষ্টা করতে বলে, যাতে সে অন্যের গুরুত্ব অনুভব করতে পারে। কিন্তু ইনবো বলে সে এখনো মেয়েদের সঙ্গে থাকতেই পছন্দ করে। সিন পরের দিনে শিফট হয়। জিনকিম নামের সেই মেয়েটি ডাক্তারের কাছে রেগুলার চেকআপের জন্য আসে। তবে অন্যান্য গর্ভবতী মহিলাদের আসা যাওয়া দেখে তার মনে একটা ভয় সৃষ্টি হয় এবং মাথায় উল্টোপাল্টা ভাবনা ভর করে। অন্যদিকে একই সময় সজিন আবিষ্কার করে জিনকিয়ং এর মধ্যে বোকামিপূর্ণ কাজের প্রবণতা থাকার মানুষের জিন রয়েছে। সজিন তৎক্ষণাৎ ইনবোকে ফোন করে ব্যাপারটা জানায়। তবে ইনবো সজিনের জিনতত্ত্ব বিশ্বাস করে না। কিন্তু ঠিক এই সময় সে এক নার্সের চিৎকার শুনতে পায়, যে বলছিল একজন গর্ভবতী মহিলা আত্মহত্যা করার চেষ্টা করছে। কথাটা শোনা মাত্রই ইনবো তৎক্ষণাৎ ছাদে দৌড়ে যায় এবং দেখে ওই গর্ভবতী মহিলাটি হলো জিনকিয়ং। ইনবো তাকে আশ্বস্ত করার জন্য বলে সে তার ইচ্ছেকে সম্মান করবে, এমনকি তিনি যদি তার সন্তানের সঙ্গে মাত্র একদিনও কাটানোর সুযোগ পান তবুও সে যথাসাধ্য চেষ্টা করবে। তবে জিনকিয়ং এখনও তার সন্তান হারানোর শোকে শোকাহত। সে তার সিদ্ধান্তে অটল হয়ে ছাদের ধারেই দাঁড়িয়ে থাকে। সজিন জিনকিয়ংকে শান্ত করার জন্য তার সমস্ত সাহস সঞ্চয় করে রেলিং টোপকে জিনকিয়ংকে রাজি করানোর চেষ্টা করে। এরপর সে জিনকিয়ংকে পেছনে টেনে নেওয়ার জন্য নিজের হাতটা বাড়িয়ে দেয়। তবে জিনকিয়ং সজিনের হাত না ধরে রেলিং থেকে হাত ছেড়ে দেয়। সজিন এটা দেখা মাত্রই দ্রুত জিনকিয়ংকে ধাক্কা মেরে ভেতরে ঠেলে দেয়। কিন্তু এর ফলে সজিন নিজেই ব্যালেন্স হারিয়ে ছাদ থেকে পড়ে যেতে শুরু করে। জীবন মৃত্যুর এই মুহূর্তে ইনবো হঠাৎ করেই দৌড়ে এসে সজিনকে শক্ত করে জড়িয়ে ধরে এবং তার সাথেই নিচে ঝাঁপ দেয়। তবে ভাগ্যক্রমে তারা ফায়ার সার্ভিসের প্রস্তুত করা সেফটি ম্যাটের ওপরে গিয়ে পড়ে। তারা নিচে পড়া মাত্রই কানহুন বুঝতে পারে আসলে ওই মেয়েটা নয়, ওপর থেকে সজিন নিচে পড়েছে। তাই সে চিন্তিত হয়ে তার কিছু হয়েছে কিনা দেখার চেষ্টা করে। এখানেই সজিন জানতে পারে কানহুন এবং ইনবো দুজনেই বন্ধু। ইনবো এটা জেনে বেশ অবাক হয় যে সজিন এবং কানহুন ছোটবেলা থেকেই বন্ধু। সেই রাতে সজিন এবং কানহুন একসঙ্গে ড্রিঙ্কস করতে বেরিয়েছিল। ড্রিঙ্কস করার পর সজিন তার মৃত বাবার কথা মনে করে অনেক কষ্ট পায়। কানহুনও এটা নিয়ে বেশ অনুতপ্ত ছিল, কারণ সে সজিনের বাবাকে বাঁচাতে পারেনি। যাওয়ার আগে কানহুন সজিনকে একটা হট প্যাচ দেয় এবং ক্ষতস্থানে সেটা লাগাতে বলে। রাতে শুয়ে শুয়ে সজিন ইনবো কিভাবে জিনকিয়ংকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল সেটাই ভাবতে থাকে। এদিকে ইনবো সজিনের জিনকিয়ংকে বাঁচানোর সেই বীরত্বপূর্ণ মুহূর্তটা মনে পড়ছিল। এইভাবে তারা দুজনেই একে অপরের কথা ভাবতে থাকে এবং ধীরে ধীরে একে অপরের প্রতি আকৃষ্ট হয়। সজিন ছাদ থেকে পড়ে যাওয়ার সময় ইনবো শরীর থেকে এক অদ্ভুত সুগন্ধ পেয়েছিল, যেটা সে কোনো মতেই ভুলতে পারছিল না। সজিন পরীক্ষা করতে চাইছিল যে সে সত্যি তার প্রতি আকৃষ্ট নাকি এটা কেবলমাত্র তার একটা ভুল ধারণা। তাই সজিন ব্যাপারটা টেস্ট করার জন্য ইনবোর ঘাম সংগ্রহ করার সিদ্ধান্ত নেয় এবং কানহুনকে অনুরোধ করে সে যেন ইনবোকে বাস্কেটবল খেলতে দেখে পাঠায়। সজিনকে যেহেতু কানহুন তার ভালো বন্ধু মনে করে তাই সে তার কথাটা ফেলতে পারে না। ম্যাচের সময় সজিন কানহুনকে চেয়ার করার জন্য একটা প্লাগার ধরেছিল, কিন্তু তার চোখ ইনবোর ওপরেই স্থির ছিল। খেলার পর সজিন গোপনে সবার চলে যাওয়ার অপেক্ষা করছিল যাতে সে ইনবোর পরা শার্টটা চুরি করতে পারে। তবে সজিনের অদ্ভুত আচরণ ইনবোর চোখে পড়ে। শার্টটি পাওয়ার পর সজিন ল্যাবে ফিরে তার পরীক্ষা চালায়। সে শার্টটিকে জলে ভিজিয়ে নেয় যাতে তার সুগন্ধ ছড়িয়ে পড়ে। এর ফলে ইনবোর শরীরের গন্ধ বেরিয়ে আসে। যদি সজিনের এই ঘ্রাণ আরো বেশি পছন্দ হয় তাহলে ইনবোর সঙ্গে তার জিনগত সামঞ্জস্য রয়েছে। অন্যদিকে ইনবো মিহিনের সাথে রেস্টুরেন্টে খেতে যায়। তবে যখন তারা খাচ্ছিল তখন ইনবো সজিনের কথা না ভেবে থাকতে পারছিল না। সজিনের চঞ্চল এবং প্রাণবন্ত ভাবমূর্তি ইনবোকে তার দিকে আরো আকৃষ্ট করছিল। তাই জীবনে এই প্রথমবার ইনবো কোনো মেয়ের প্রতি এতটা আকৃষ্ট হয়ে পড়েছিল। এদিকে সজিন সফলভাবে ইনবোর জার্সি থেকে তার সুগন্ধ বের করে। মাত্র একবার শুঁকেই সে তার গন্ধে মোহিত হয়ে যায়, কারণ এই সুগন্ধ ছিল মিষ্টি এবং রহস্যময়। সে এর আগে কখনোই অন্য কারো গায়ে এমন গন্ধ পায়নি। ফলে সজিন মনে করে ইনবোই হয়তো তার আসল ডেস্টিনি। তবে সুগন্ধটি ছিল শুধুমাত্র প্রথম পদক্ষেপ। পরবর্তী পদক্ষেপ ছিল এটা নিশ্চিত করা যে ইনবো একাধিক নারীর প্রতি আকৃষ্ট কিনা। যদি ইনবো নারীপ্রেমী হয় তাহলে সজিন তার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে। যেহেতু সজিন চেয়েছিল ইনবো জিন পরীক্ষায় রাজি হোক, তাই সে কাংহুনের সাথে একটা পার্টিতে যায় যেখানে ইনবো আগে থেকেই উপস্থিত ছিল। পার্টিতে গিয়ে সজিন জানতে পারে পার্টির মূল খাবার হলো অক্টোপাস। ফলস্বরূপ খাওয়ার সময় অস্বস্তির কারণে সজিনের দম বন্ধ হয়ে আসে। এটা দেখে ইনবো তাকে সাহায্য করার জন্য দৌড়ে আসে। সে সজিনকে ধরে তার পেটে চাপ দিতেই অক্টোপাসের টুকরোটি ছিটকে গিয়ে এক ব্যক্তির কপালে পড়ে, যা দেখে সজিন বেশ লজ্জিত হয়। তাই সে তাড়াতাড়ি করে সেখান থেকে বাইরে চলে আসে। দেখা দেখি ইনবো তার পিছু নিয়ে বাইরে আসে এবং তাকে জিজ্ঞাসা করে সে ওই দিন কি কারণে তার জার্সিটা চুরি করেছে। ইনবোর সন্দেহ হচ্ছিল সজিনের হয়তো অদ্ভুত কোনো শখ রয়েছে। সজিন বলে মানুষের ঘামের গন্ধ গবেষকদের ঘাম টেস্ট করে তাদের ভালোবাসার মাত্রা নির্ধারণ করতে সহায়তা করে। তখন ইনবো সজিনকে জিজ্ঞাসা করে তার গন্ধ সজিনের কেমন লাগলো। সজিন বলে তার গন্ধ খুব ভালো। এটা শুনে ইনবোর মনে হচ্ছিল
সে ইনডাইরেক্টলি তাকে প্রপোজ করছে। তবে তখনই সজিন তাকে বলে এটা শুধুমাত্র টেস্টের প্রথম পর্যায়। ঠিক এই সময় সেখানে কাংহন এসে বলে সে সজিনকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। এই কথা শুনে ইনবো এগিয়ে এসে বলে সজিন চাইলে সেও তাকে বাড়িতে পৌঁছে দিতে পারে, কারণ তারা দুজনেই একই রাস্তায় যাবে। তখন কাংহুন বলে সজিন তার বাড়ির কাছেই থাকে। এরপর সে সজিনের কাঁধে হাত রাখে এবং তাকে সঙ্গে করে নিয়ে চলে যায়। পরের দিন সজিন ইনবোর জেনেটিক পরীক্ষার সম্মতি পাওয়ার জন্য চুলের বৃদ্ধির প্রতিরোধক নিয়ে তার কেবিনে যায়। এরপর সে যখন ইনবোকে ওই মেডিসিনটা লাগিয়ে দিচ্ছিল তখন তাদের মধ্যে দূরত্ব কম থাকায় দুজনেরই হার্টবিট বেড়ে যায়। তাই লজ্জা পেয়ে তারা দুজনেই দ্রুত দূরে সরে আসে। সজিন ইনবোকে জিজ্ঞাসা করে সে কি কখনো বিপরীত লিঙ্গের গন্ধের প্রতি তীব্র আকৃষ্ট হয়েছে। এটা বলেই সে তাকে তার গন্ধ শুঁকতে বলে, যাতে সে এটা বুঝতে পারে যে তার শরীরের গন্ধ ইনবোর পছন্দ কিনা। তবে ইনবো কাছে আসার সাথে সাথেই পুনরায় তার হার্টবিট বেড়ে যায়। তাই সে তৎক্ষণাৎ তার থেকে পিছিয়ে আসে এবং স্পষ্ট করে বলে তার কাছে যাওয়ার একমাত্র কারণ হলো সে চায় ইনবো যেন তার জেনেটিক পরীক্ষায় কোঅপারেট করে। সে আরো বলে অতীতে তার সমস্ত প্রেমিকের মধ্যে নারীবাদী জিন ছিল, অর্থাৎ তারা সকলেই ছিল প্লেবয়। তাই সজিন জানতে চায় ইনবোর জিনেও এমন কিছু আছে কিনা। তবে ইনবো বিশ্বাস করত না যে জেনেটিক কোডের ভিত্তিতে পুরুষ মহিলার সম্পর্ক বোঝা যায়। তাই সে তার প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। ফলে সজিনের তার পরিকল্পনা স্থগিত রাখা ছাড়া আর কোনো উপায় ছিল না। পরের দিন ছিল সজিনের বাবার মৃত্যুবার্ষিকী। এটি তার জন্য বছরের সবথেকে দুঃখের দিন ছিল। কানহুন সজিনকে তার পরিবারের সাথে সম্পর্ক ঠিক করার জন্য সাহায্য করতে চেয়েছিল। তাই সে তাদের তার রেস্তোরাঁয় আমন্ত্রণ জানায়। সজিন তার বাবার জন্য টেবিলে একটা বল এবং চপস্টিক রাখে। এদিকে কানহুনের বাবা সজিনের বাবার জন্য ওয়াইন ঢেলে দেয় এবং সজিনের যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দেয়। সজিন ওই আন্তরিক কথাগুলো শুনে তাদের ধন্যবাদ জানায়। এরপর সজিনের মা এবং বোন আসার সাথে সাথেই পরিবেশটা পাল্টে যায়। কানহুন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে, কিন্তু সজিনের বোন স্পষ্টভাবে বলে তার পরিবারের ব্যাকগ্রাউন্ড তাদের থেকে আলাদা। সজিনের মা তার মৃত স্বামী ধনী না হওয়ার জন্য তার সমালোচনা করে। সে তার মেয়েদের মনে করিয়ে বলে যদি কারো আর্থিক অবস্থা ভালো না থাকে তাহলে তারা কেবল তার প্রিয়জনদেরই ক্ষতি করবে। এই কথা শুনে সজিন তার মাকে দোষারোপ করে বলে সে তার বাবাকে তার কাজের জন্য কখনোই ধন্যবাদ জানায়নি। এরপর সজিন এবং তার মায়ের মধ্যে তীব্র তর্ক শুরু হয়। তারা একে অপরকে দোষারোপ করে সজিনের বাবার কথা না শোনার জন্য। এই সময়ে ইনবো সেখানেই উপস্থিত ছিল। সে ওই তর্ক দেখে সম্পূর্ণ চমকে যায়। এদিকে মায়ের সাথে ঝগড়ার পর সজিন সেখান থেকে উঠে চলে যায়। কানহুন তার পেছনে যেতে চাইলে তার বাবা তাকে থামিয়ে দিয়ে বলে সজিনকে একা চিন্তা করার জন্য সময় দেওয়া উচিত। এরপর ইনবো যখন সজিনের কাছে পৌঁছায় তখন সে দেখে সজিন বাচ্চাদের মতো কান্নাকাটি করছে। তার মুড ঠিক করার জন্য ইনবো তার জিন পরীক্ষায় রাজি হয়ে যায়। সজিন এটা শুনে বেশ খুশি হয় এবং ইনবোর থেকে তার একটা জার্সি নেয়। টেস্টের সময় সে নার্ভাসভাবে প্রার্থনা করছিল যেন তার মধ্যে নারীবাদী জিন না থাকে। অবশেষে সজিন ইনবোর জেনেটিক পরীক্ষার ফলাফল পায়। ইনবোর অনেক ভালো গুণ দেখে সজিন বেশ খুশি হয়, কিন্তু শেষ বিভাগটি তাকে হতাশ করে, কারণ ইনবোর 7 নম্বর নারীবাদী জিন ছিল। এর অর্থ হলো বাইরের অনেক মহিলার সাথে তার সম্পর্ক ছিল এবং সম্ভবত এটা তার বাকি জীবন জুড়েও থাকবে। ব্যাপারটা জানতে পেরে সজিন অনেক ভেঙে পড়ে। সে জানত না যে কিভাবে ইনবোর মুখোমুখি হবে। এই সময় ডাইরেক্টর সজিনকে সাহায্যের জন্য ইনবোর হসপিটালে পাঠায়। যেহেতু সজিন নিশ্চিত করতে চেয়েছিল ইনবো একাধিক মহিলার প্রতি আকৃষ্ট কিনা, তাই সে গোপনে তার পিছু নিতে শুরু করে। সজিন লক্ষ্য করে ইনবো একজন গর্ভবতী মহিলার জুতোর ফিতে স্নেহের সাথে বেঁধে দিচ্ছে। এমনকি সেখানে উপস্থিত সমস্ত নার্সরাও এই দৃশ্যটা মুগ্ধ হয়ে দেখছিল। এরপর সজিন যখন তার প্রেজেন্টেশন শেষ করে তখন সবাই হাততালি দিলেও একজন নার্স ঈর্ষার চোখে তার দিকে তাকিয়ে থাকে। সবকিছু সম্পন্ন হলে সজিন এই সিদ্ধান্তে পৌঁছায় যে ইনবো এসির মতো, যার থেকে সর্বদাই এমন একটা শক্তি নির্গত হয় যা আশেপাশের মহিলাদের আকৃষ্ট করে। এরপর সে যখন ওয়াশরুমে যায় তখন শুনতে পায় কেউ একটা বমি করছে। ঠিক তখনই টয়লেট থেকে একটা মেডিসিনের বোতল বেরিয়ে আসে। এরপর মহিলাটি বেরিয়ে আসলে সজিন তাকে বলে আপনার শরীরের অবস্থা ভালো নয়, অর্থাৎ আপনার শরীরের চর্বি স্বাভাবিকের তুলনায় অনেক কমে গেছে। তাই আপনি যদি এখনো ওজন কমানোর ঔষধ খাওয়া চালিয়ে যান তাহলে হরমোনের ভারসাম্যহীনতা তৈরি হবে, যার ফলে আপনার ডিপ্রেশনজনিত সমস্যা আসতে পারে। তখন মহিলাটি বলে তার স্বামী মডেলদের মতো শারীরিক গঠনের মহিলাদের পছন্দ করে। তিনি অনুভব করেছিলেন তার শরীর অতিরিক্ত চর্বিতে ভরা, যে কারণে তার স্বামী কম বয়সী মেয়েদের সাথে অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছে। তাই নিজের স্বামীকে ফিরে পেতে তিনি সবকিছুই করতে রাজি। সজিনের মহিলাটির প্রতি করুণা হয়। তার বিশ্বাস নারীবাদী জিনি হলো যত সমস্যার কারণ। তবে সজিন এটা জানত না যে তার পাশে বসা মহিলা আসলে ইনবোর মা। এদিকে ইনবো তার বাবার সঙ্গে বসে কথা বলছিল। তার বাবা চায় সে হসপিটালের উত্তরাধিকারী হোক, কিন্তু ইনবো কেবলমাত্র একজন ভালো গাইনোকোলজিস্ট হতে চায়। ছোট থেকেই সে তার বাবার বিভিন্ন মহিলাদের সঙ্গে অ্যাফেয়ার দেখেছে। তার বাবা কখনোই অন্য কারো তোয়াক্কা করত না, এমনকি নিজের ছেলের থেকেও ছোট এক মেয়ের সঙ্গে অ্যাফেয়ার করতে তার লজ্জাবোধ হয়নি। তাই
তাই ইনবোর চোখে সে একজন চরিত্রহীন ব্যক্তি। এদিকে কাজ থেকে বাড়ি ফেরার সময় সজিনের সাথে তার প্রাক্তন প্রেমিকের দেখা হয়। সে অন্য একটা মেয়ের সঙ্গে তর্ক করছিল। ওই মেয়েটি সন্দেহ করে যে তার অন্য আরো এক মেয়ের সঙ্গে সম্পর্ক আছে। সজিন এই ব্যাপারটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না, কারণ তার প্রাক্তন প্রেমিক মাত্র কয়েকদিন আগেই তাকে ঠকিয়েছিল, আর এখন সে তার নতুন প্রেমিকাকেও ঠকাচ্ছে। সজিন ঠিক করে এই প্রতারকের আসল চেহারা সে সবার সামনে বের করে আনবে। তাই সে ওই মহিলাকে ফোন করে, যার সাথে তার প্রাক্তন প্রেমিকের অ্যাফেয়ার আসে। এতে ছেলেটি তার কৃতকর্মের জন্য শাস্তি পায়। আর সজিন সেই মুহূর্তের কথা মনে করতে থাকে যখন সে তাকে ছেড়ে না যাওয়ার জন্য অনুরোধ করেছিল। আর সজিনও বুঝতে পারে কি কারণে এই ধরনের লোকেদের অবিলম্বে জীবন থেকে সরিয়ে দেওয়া উচিত। এইসব কথা চিন্তা করেই সে নিজের মন শক্ত করে তৎক্ষণাৎ ইনবোকে মেসেজ করে জানিয়ে দেয় যে তার মধ্যে নারীবাদী জিন রয়েছে। সে তাকে ধ্যান করার পরামর্শ দেয় এবং প্রায়শ্চিত্তের জন্য মন্দিরে যেতে বলে। ইনবো কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে তার মধ্যেও এমন ধরনের জিন রয়েছে। তাই সে সাথে সাথেই সজিনের সঙ্গে দেখা করার জন্য পার্কে চলে আসে। সেখানে সজিন তাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় সে তার মতো নারীবাদী পুরুষদের সঙ্গে থাকতে একটু পছন্দ করে না, কারণ জিন আবেগের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। এইসব শুনে ইনবো খুব কষ্ট পায় এবং ড্রিঙ্কস করার জন্য একটা বারে চলে আসে। ওই বারে ইনবোর সঙ্গে মিহিউনের দেখা হয়। ইনবো তাকে জিজ্ঞাসা করে, তোমার কি আমাকে দেখে প্লেবয় মনে হয়? তখন মিহিউন বলে, তুমি ভালোভাবেই জানো কিভাবে নারীদের সুন্দর মুহূর্ত উপহার দিতে হয়, যে কারণে তোমার এক্স জিএবরা এখনো তোমাকে ভুলতে পারেনি। অন্যদিকে কানহুন সজিনকে বলে, শুধুমাত্র জেনেটিক পরীক্ষার উপর ভিত্তি করে জীবনসঙ্গী নির্ধারণ করা উচিত নয়। সত্যিকারের ভালোবাসার জন্য একে অপরকে বোঝা প্রয়োজন। এরপর কানহুন তাকে তার সাথে নুডলস খেতে যাওয়ার জন্য আমন্ত্রণ করে। তবে নামার সময়ে সজিন কানহুনের ওপরে পড়ে যায়, আর তখনই সে তার শরীর থেকে এক অদ্ভুত গন্ধ পায়। কানহুন তাকে বলে এইভাবে অন্য পুরুষদের গন্ধ না নিতে, না হলে লোকেরা তাকে চরিত্রহীন মনে করবে। এরপর ইনবোর রিপোর্ট পোড়ানোর সময় সজিন লক্ষ্য করে তার মধ্যে একটা হিলিং জিন আছে, যা দেখে তার মনে আবারও আশা জেগে ওঠে। পরের দিন ইনবো এবং সজিন এক অল্প বয়সী গর্ভবতী মহিলাকে চেক আপ করছিল। তারা মহিলাটিকে জানায় তার শিশুর মধ্যে অন্ধত্বের জিন থাকতে পারে। এতে ওই মহিলাটি রেগে যায় এবং তাকে বলে ইনবোরও তো এই একই জিন রয়েছে, তাহলে সে কি করে সুস্থ? আসলে মহিলাটি হলো ইনবোর বাবার নতুন গার্লফ্রেন্ড। ইনবো এই ব্যাপারটা সম্পর্কে আগে থেকেই জানতো, কারণ তার মা তাকে ওই মেয়েটার ছবি দেখিয়েছিল। ইনবো মহিলাটিকে সতর্ক করে বলে তার বাবা কখনোই নিজের প্রতিশ্রুতি পূরণ করে না। মহিলাটি মনে করে ইনবো তাকে ভুল বোঝানোর চেষ্টা করছে, তাই সে রাগ করে সেখান থেকে চলে যায়। যখন সজিন জানতে পারে ইনবোর বাবা একজন প্লেবয়, তখন সে তার কথার জন্য অনুতপ্ত হয়। সে ইনবোর কাছে ক্ষমা চায়, কিন্তু ইনবো তাকে ক্ষমা করে না। বাড়ি ফেরার পথে সজিন অনুভব করে কেউ একজন তাকে ফলো করছে। তাই সে ভয় পেয়ে কানহুনকে ফোন করে, তবে কানহুন ফোনটা রিসিভ করে না। ঠিক এই সময় একজন ব্যক্তি তার উপর ঝাঁপিয়ে পড়ে, আর এই ব্যক্তি হলো সজিনের প্রাক্তন প্রেমিক। সে সজিনের থেকে প্রতিশোধ নিতে এসেছে। ঠিক এই সময় ইনবো এবং কানহুন দুজনেই সেখানে সময় মতন চলে আসে। কানহুন ওই ব্যক্তিকে মারধর করে এবং সজিন ইনবোকে সামলায়। এই সময়ে সজিন ইনবোকে বলে তার শরীরে যে হিলিং সংক্রান্ত জিন রয়েছে তা মানুষকে আবারও বেঁচে থাকার কারণ দিতে পারে। তাই সে আবারও তার জিন নিয়ে টেস্ট করতে চায়। তখন ইনবো বলে টেস্ট এইভাবে করা উচিত। এটা বলেই সে তাকে কিস করতে যায়, তবে সজিন তাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। কানহুন এই দৃশ্যটা দেখে ইনবোকে সতর্ক করে বলে সে যেন সজিনের অনুভূতির সাথে ছেলে খেলা না করে। এটা শুনে ইনবো তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সজিনকে পছন্দ করো? তখন কানহুন বলে সে তার পরিবারের মতো। এদিকে সজিন বাড়ি ফিরে সেই অসম্পূর্ণ চুম্বনের কথাটাই ভাবতে থাকে। দেখা যায় পরের দিন এক মহিলা তার গবেষণা ইনস্টিটিউটে আসে। পেশাগত দিক থেকে ওই মহিলা একজন ওয়েদার রিপোর্টার। সে সজিনের বানানো রিপোর্ট নিয়ে বেশ অসন্তুষ্ট ছিল, কারণ ওই রিপোর্টে বলা হয়েছিল মেয়েটি অকালে তার গর্ভধারণের ক্ষমতা হারাবে। এই ব্যাপার নিয়েই সজিনের সাথে ওই মহিলার তুমুল তর্ক শুরু হয়। তর্কের একটা পর্যায়ে মহিলাটি রেগে গিয়ে সজিনের চুল টেনে ধরে। এইসব দেখে ইনবো সেখানে এগিয়ে এসে ব্যাপারটাকে কোনোভাবে সামলে নেয়। এরপর বাড়ি ফেরার পথে সজিনের ইনবোকে একটু অন্যরকম লাগে। সে তার সাথে এতটাই ভদ্রভাবে আচরণ করছিল যে সজিনের হার্টবিট বেড়ে যায়। এই সময়ে ইনবো আবার সজিনকে বলে, তুমি চাইলে আমার জিন টেস্ট করতে পারো। তবে এটা শুনে সজিনের গতকালের সেই অসম্পূর্ণ চুম্বনের কথা মনে পড়ে যায়। তাই সে সন্দেহ করে ইনবোর অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা। পরের দিন ইনবো সজিনকে ইমপ্রেস করার জন্য ফুলের তোড়া কিনতে দোকানে আসে। তবে সে জানতো না যে টুপি পরা একজন ব্যক্তি তার উপর নজর রাখছে। দোকানদার যখন ইনবোকে ফুলের তোড়াটা প্যাক করে দিচ্ছিল, তখন সজিন একটা টেস্ট করছিল, কিন্তু এর মধ্যেই হঠাৎ করে তার ক্রমাগত হাঁচি শুরু হয়। আসলে তার ফুলের পরাগরেণুতে অ্যালার্জি ছিল, তবে ল্যাবে ফুল না থাকা সত্ত্বেও তার হাঁচি হওয়ার কারণ সে বুঝতে পারছিল না।
এরপর সোজিন তার পুরানো স্কুলের একটি সেমিনারে যোগ দেয়। সে শিক্ষার্থীদের বলছিল দুটি ভিন্ন সময় এবং স্থানের মানুষদের মধ্যে এক ধরনের জাদুকরী আকর্ষণ থাকতে পারে। যদি তারা জাদুকরী ডিএনএ প্রতিক্রিয়ায় বিশ্বাস করে তাহলে হয়তো তারা যাকে ভালোবাসে তাকে নিজেদের সামনের দরজাতেই দেখতে পাবে। কথাগুলো বলার সময় একজন দরজা খুলে ভেতরে ঢুকে আসে। ঠিক সেই মুহূর্তে সোজিন ইনবোকে দরজার কাছে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে, যা দেখে সে ভীষণ অবাক হয়। ইনবো ধীরে ধীরে ফুলগুলো নিয়ে সোজিনের দিকে এগিয়ে আসে, যার ফলে সোজিনের আবারও হাঁচি হতে শুরু করে। সোজিন বুঝতেই পারে না কি কারণে তার সারা দুপুর ধরে হাঁচি হচ্ছে। এই কথা শুনে ইনবো তাকে বলে সে আজ দুপুরবেলায় ফুলের দোকানে গিয়েছিল। সোজিন বলে আমার মনে হয় ফুলের গন্ধে আমার অ্যালার্জি রয়েছে। তাই ব্যাপারটা স্পষ্ট করার জন্য সোজিন ইনবোকে তার গোপন রুমে নিয়ে যায়। ইনবো সেখানে একটা মিউজিক প্লেয়ার দেখতে পায়, যেটাতে শুধুমাত্র একটাই গান ছিল, আর এটা ছিল সেই গান যেটা সোজিন তার বয়ফ্রেন্ডের সঙ্গে শুনতে চেয়েছিল। ইনবো হঠাৎ করেই সোজিনকে বলে আমি এই গানটা শুনতে চাই, তবে দুর্ভাগ্যবশত মিউজিক প্লেয়ারে চার্জ না থাকার কারণে সেটা কোনোভাবেই অন হচ্ছিল না। তাই সে সোজিনকে বলে এটা চার্জে দাও, তারপর দুজন একসঙ্গে গান শুনবো। কথাটা শুনে সোজিন বেশ লজ্জা পায়। এখান থেকে সিন চলে আসে কানহুনের রেস্টুরেন্টে। সোজিন কানহুনকে বলে আগে কখনোই এত সামঞ্জস্যপূর্ণ মানুষের সঙ্গে তার দেখা হয়নি। কানহুন বুঝতে পারে সোজিন ইনবোর কথা বলছে, তাই সে রেগে গিয়ে বলে ইনবোর সঙ্গে তার ডেট করা উচিত নয়, কারণ সে যা চাইছে ইনবো সেটা দিতে পারবে না। সোজিন কোনোভাবেই বুঝতে পারছিল না যে কানহুন কি কারণে এত রেগে গেল। তখন ওই রেস্টুরেন্টে বসে থাকা হারি তাকে বলে কানহুন কয়েকদিন আগেই তোমাকে একটা খারাপ সম্পর্ক থেকে বাঁচিয়েছিল, কিন্তু এখন তুমি আবারও একটা ভয়ঙ্কর সম্পর্কে জড়াতে চাইছো। কথাটা শুনে সোজিন বেশ চিন্তায় পড়ে যায়। তাই সে পুনরায় টেস্ট করতে চায় তার এবং ইনবোর মধ্যে সত্যিই কোনো আধ্যাত্মিক সংযোগ আছে কিনা। তাই সে তাকে ফোন করে বলে তারা দুটি জায়গার মধ্যে যে কোনো একটা বেছে নেবে, কিন্তু একে অপরকে নিজেদের পছন্দ সম্পর্কে বলবে না। এরপর তারা দেখবে যে তারা একই জায়গা বেছে নিয়েছে কিনা। এই উদ্দেশ্যেই তারা আলাদাভাবে ওই জায়গাতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর দুজনেই পেছন থেকে একটা ডাক শুনতে পায়। আওয়াজটা শোনা মাত্রই তারা দুজনেই উত্তেজিতভাবে ঘুরে দাঁড়ায়, কিন্তু সোজিন দেখে তাকে কানহুন ডাকছে। আর ইনবোর পেছনে থাকা ব্যক্তি হলো মিহিউন। মিহিউন ইনবোকে সামনের সপ্তাহে একটা পার্টিতে আমন্ত্রণ করে। এদিকে কানহুনকে দেখে সোজিন বেশ হতাশ হয়। ঠিক সেই মুহূর্তে একটি ছেলে বাইক চালিয়ে এক বৃদ্ধ মহিলার দিকে দ্রুতগতিতে এগিয়ে আসছিল। কানহুন তৎক্ষণাৎ দৌড়ে এসে ছেলেটিকে নিয়ে নিচে পড়ে যায়, যার ফলে কানহুনের আঘাত লাগে। সোজিন কানহুনের ক্ষতস্থানে মলম লাগাতে লাগাতে বলে তোমার বা থাকলে ফায়ার ব্রিগেডের মতো এত ঝুঁকিপূর্ণ কাজ তোমাকে কখনোই করতে দিত না। তখন কানহুন বলে ছেলেদের কাজ খোঁজা ততটাই কঠিন যতটা মেয়েদের জীবনসঙ্গী খোঁজা। এরপর কানহুন সামনের দিকে ঝুঁকলে সে সোজিনের থেকে একটা সুগন্ধ পায়। এতে তার অস্বস্তি বোধ হওয়ায় সে ঔষধ না লাগিয়েই সেখান থেকে চলে যায়। পরের দিন সোজিন ইনবোর থেকে একটা মেসেজ পায়, যে ছবিটা দেখে সে বুঝতে পারে হান নদী এবং নামসান টাওয়ার এই দুটি জায়গার মধ্যে তারা দুজনেই হান নদীর তীরেই এসেছিল। মেসেজটা দেখে সোজিন বেশ খুশি হয়, তবে সে তা কোনোভাবেই বুঝতে পারছিল না যে একই জায়গায় যাওয়া সত্ত্বেও তাদের দুজনের দেখা হলো না কেন। এদিকে ইনবোর সোজিনের সঙ্গে দেখা করার ইচ্ছে হয়, তাই সে সোজিনকে ফোন করে পরের দিন রাতের বেলায় দেখা করতে ডাকে। সোজিনের অ্যাস্ট্রোনমি নিয়ে খুব আগ্রহ ছিল, তাই সেও এতে রাজি হয়ে যায়। যাওয়ার আগে সোজিন কানহুনকে ফোন করে বলে তার কুকুরটির খেয়াল রাখতে, কারণ সে রাতে ইনবোর সঙ্গে ক্যাম্পিং করতে যাচ্ছে। এরপর ইনবো ও সোজিন গন্তব্যে পৌঁছে তাদের ক্যাম্পিং এর সরঞ্জাম প্রস্তুত করে এবং তাঁবু খাটানোর পর তারা বারবিকিউ খেতে শুরু করে। এদিকে কানহুনের চিন্তা হয় সোজিন ইনবোর ফাঁদে পড়তে পারে, তাই সে দ্রুত তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। কানহুন যখন তাদের খুঁজছিল তখন কাকতালীয়ভাবে মিহুনও সেখানেই ক্যাম্পিং করছিল। মিহুন সেখানে কানহুনকে দেখে তার পিছু নিতে শুরু করে। এদিকে ইনবো যখন সোজিনকে বারবিকিউ খাওয়াতে যাচ্ছিল তখন হঠাৎ করেই কানহুন চলে আসে। কানহুন এমনভাবে অভিনয় করে যেন তাদের কাকতালীয়ভাবে দেখা হয়েছে। ইনবোর মনে হচ্ছিল কানহুন তাদের সুন্দর ট্রিপে ব্যাঘাত ঘটাতে এসেছে, কিন্তু সোজিন তাকে তারা দেখানোর জন্য নিজের পাশে বসায়। এই সময় সোজিনের ঠান্ডা লাগায় সে দুহাত ঘষতে শুরু করে। এটা দেখে ইনবো প্রেমের সাথে তার গায়ে একটা কম্বল জড়িয়ে দেয়, কিন্তু কানহুন কম্বলটি নিজের দিকে টেনে নেয় এবং সোজিনকে তার জ্যাকেটটি খুলে দেয়। তবে ইনবো কোনো মতেই হাল ছাড়তে রাজি নয়। সে দ্রুত কানহুনের জ্যাকেটটি নিয়ে নিজের গায়ে চাপিয়ে নেয়। দুই প্রাপ্তবয়স্ক পুরুষের এমন বাচ্চাদের মতো লড়াই করার কারণে বেচারা সোজিনকে ঠান্ডা সহ্য করতে হয়। এরপর ইনবো যখন সোজিনকে খাওয়াতে যায় তখন কানহুন এগিয়ে এসে তা খেয়ে ফেলে। তাই ইনবো ইচ্ছে করে কানহুনকে এক চামচ গরম খাবার খাইয়ে দেয়। এতে কানহুনের জিভ পুড়ে যাওয়া সত্ত্বেও সে তা সহ্য করে খাবারের প্রশংসা করে। কিছুক্ষণ পর সোজিন উঠে বাথরুমে যায়। তার অনুপস্থিতিতে দুজন খোলাখুলি কথা বলতে শুরু করে। ইনবো এই পরিস্থিতির জন্য কানহুনকে দায়ী করে। কানহুন বলে সোজিনের এমন একজন পুরুষের প্রয়োজন যে সবসময় তার পাশে থাকবে, আর সেই মানুষটি না আসা পর্যন্ত আমি তাকে রক্ষা করব। এই সময় সোজিন ফিরে আসায় তারা দুজনেই চুপ হয়ে যায়। তখন কানহুনের কাছে একটি মিশনে যাওয়ার জন্য ফোন আসে, তাই সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। কানহুন এবং সোজিনের ঘনিষ্ঠ বন্ধুত্ব দেখে ইনবোর বেশ ঈর্ষা হয়। ইনবো এরপর সোজিনকে তার মিউজিক প্লেয়ারটা বের করে দেয়, যেটা সে আগে থেকেই সারিয়ে এনেছিল। এরপর তারা একসাথে ওই মিউজিক প্লেয়ারে গান শুনতে শুরু
করে। সজিন বলে তার বয়ফ্রেন্ড যখন তাকে ছেড়ে গিয়েছিল তখন এই গানটি শুনলে তার প্রচন্ড কান্না পেত, কিন্তু এখন তার মনে হচ্ছে গানটি সত্যিই খুব সুন্দর। ইনবো বলে যদি তারা গানটা একসঙ্গে শোনে তাহলে হয়তো সে তার ভাগ্যে থাকা সেই মানুষটা হতে পারে। এই মুহূর্তে চারিদিকের পরিবেশটা যেন অদ্ভুত রোমান্টিক হয়ে ওঠে। ইনবো আগের এক্সপেরিমেন্টের ব্যর্থতা মেনে নিতে পারেনি, তাই সে এটি ট্রাই করার সিদ্ধান্ত নেয়। সে আশা করে এক্সপেরিমেন্টে সফল হলে সজিন তার সাথে ডেট করতে রাজি হবে। তাই ইনবো তার সঙ্গে দেখা করার জন্য দুটি জায়গা বেছে নেয়, একটি হলো অ্যাকোরিয়াম আর অন্যটি হলো জাদুঘর। তবে এক্সপেরিমেন্টের দিন ইনবো তার সহকর্মীদের সজিনের সমস্ত গতিবিধি রিপোর্ট করতে বলে, যার ফলে তারা তাকে অনুসরণ করতে থাকে। তবে ভাগ্যক্রমে তার সহকর্মীরা ভুল করে সজিনকে হারিয়ে ফেলে। এমন পরিস্থিতিতে যেখানে তাকে দুটি জায়গার মধ্যে একটি বেছে নিতে হতো সেখানে ইনবো অ্যাকোরিয়ামে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে সেখানে এসে সে সজিনকে কোথাও দেখতে পায় না। এদিকে সজিন ইনবোর জন্য জাদুঘরে অপেক্ষা করছিল, তবে জাদুঘর বন্ধ হয়ে গেলেও সে তাকে দেখতে পায় না। তাই তারা এটা ভেবেই আপসেট হয়ে পড়ে যে তারা হয়তো একই জায়গা বেছে নেয়নি। কিন্তু ঠিক এই মুহূর্তেই ইনবো সজিনের দিকে দৌড়ে আসে এবং চিৎকার করে বলে তারা পেরেছে। দুজনেই এটা ভেবে খুশি হয় যে তাদের সম্পর্ক পরবর্তী স্তরে পৌঁছেছে। এরপর ইনবো এবং সজিন রাতের খাবারের জন্য একটি রেস্টুরেন্টে যায়। কাকতালীয়ভাবে মিহিউন তার প্রেমিকের সাথে ওই রেস্টুরেন্টে আসে। ইনবো সজিনের সাথে একাই টেবিলে বসে খেতে চেয়েছিল, কিন্তু সজিন তাদের সেখানে বসতে আমন্ত্রণ করে। এর আগে যখন সজিন মিহিউন সম্পর্কে জানতে পেরেছিল তখন সে শুনেছিল মিহিউন তার মায়ের দত্তক নেওয়া কন্যা। যদিও সজিনের তার মায়ের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, তবুও সে মিহিউন সম্পর্কে আরো জানতে চেয়েছিল। এই সময় যখন তারা চারজন এক টেবিলে বসেছিল তখন ইনবো সজিনের জন্য খাবার তুলে তার প্রতি যত্ন নিচ্ছিল। তবে সজিন লক্ষ্য করে ইনবো এবং মিহিউনের মধ্যে অনেক ব্যাপারে মিল রয়েছে, এমনকি তাদের দুজনের খাওয়ার চয়েসও একই রকম। কথায় কথায় মিহিউনের বয়ফ্রেন্ড জানতে পারে ইনবোই মিহিউনের এক্স বয়ফ্রেন্ড, তাই সে তাদের কাটিয়ে আসা অতীতের কথাগুলি সহ্য করতে না পেরে সেখান থেকে উঠে চলে যায়। এমন অদ্ভুত পরিস্থিতির কারণে তাদের আর খাওয়া হয়ে ওঠে না। খালি পেটে সজিন খাওয়ার কিনতে স্টোরে যায়, আর সেখানেই তার কাঙ্গুনের সঙ্গে দেখা হয়। অদ্ভুত ব্যাপার হলো তারা ছোট থেকেই বন্ধু, আর তাদের দুজনের মধ্যে অনেক কিছুরই মিল রয়েছে। সজিন বুঝতে পারছিল না ইনবো এবং মিহুন 3 বছর ধরে সম্পর্কে ছিল এবং দুবার তাদের ব্রেকআপও হয়েছে, তবুও কেন তারা বারবার একসঙ্গেই ফিরে আসে। পরের দিন হারি হোমোলোগাস নামের একটি নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার করে। যারা একই ধরনের খাবার খেতে অপছন্দ করে তাদের অন্ত্রেই এই ধরনের ব্যাকটেরিয়া থাকে। অন্যদিকে কাঙ্গুন একটি মিশনে গিয়েছিল, আর সেখানেই এক মহিলা আগুনে পুড়ে মারা যায়। জানা যায় আগুনে মারা যাওয়া ওই মহিলা আসলে ইনবোর বাবার গার্লফ্রেন্ড। ইনবোর বাবা যখন তার শেষকৃত্য করছিল তখন ইনবোর মা সেখানে আসে, যা দেখে ইনবোর বাবার সন্দেহ হয় তার গার্লফ্রেন্ডের মৃত্যুর পেছনে তার স্ত্রীর হাত রয়েছে। তাই সে তার স্ত্রীর পিছু করার জন্য একটি লোক নিয়োগ করে। এদিকে ইনবো সজিনকে রাতের ডিনারের আমন্ত্রণ করে, তবে খাওয়ার পর হঠাৎ করেই সজিনের পেটে যন্ত্রণা শুরু হয়। সজিন ভেবেছিল সে এটা কোনোভাবে সহ্য করে নেবে, তাই সে ইনবোকে এই ব্যাপারে কিছুই বলে না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার যন্ত্রণা আরো বেড়ে যায়, তাই সে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে আসে। সজিন আর যন্ত্রণা সহ্য করতে না পেরে কাঙ্গুনকে ফোন করে। সাথে সাথেই কাঙ্গুন এসে তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যায়। এদিকে ইনবো সজিনকে কোথাও খুঁজে না পেয়ে তাকে ফোন করে। তখন কার্টুন বলে সে সজিনকে হসপিটালে নিয়ে যাচ্ছে। এটা শুনে ইনবো তখনই হসপিটালে চলে আসে। তবে এই ব্যাপারটা নিয়ে ইনবোর কিছুটা ঈর্ষা হয়, কারণ যখনই সজিনের কোনো সমস্যা হয় তখন সে প্রথমে কাঙ্গুনের কাছে যায়। তাই সে জানতে চায় কাঙ্গুনের মনে কি সজিনের জন্য কোনো জায়গা আছে। এই কথা শুনে কাঙ্গুন তাকে বলে প্রত্যেকেরই তাদের দুঃখ কষ্ট ভাগ করে নেওয়ার জন্য কোনো না কোনো মানুষ থেকে থাকে। হ্যাঁ, এটা ঠিক যে সজিন কেবলমাত্র তখনই আমার কাছে আসে যখন তার আমাকে প্রয়োজন হয়, তবে এটা কোনো বড় ব্যাপার নয়, কারণ আমি নির্দ্বিধায় তার সমস্ত বিপদে তাকে সাহায্য করতে রাজি আছি। এরপর সজিনের সমস্ত টেস্ট করার পর তাকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয়। কানুন তাকে বাড়িতে ছেড়ে দিয়ে যখন বেরিয়ে আসছিল তখন সজিন তাকে কিছু একটা দেওয়ার জন্য পেছন থেকে ডাক দেয় এবং দৌড়ে সিঁড়ি থেকে নেমে আসার সময় তার পা পিছলে কাঙ্গুনের ওপরে পড়ে যায়, যার ফলে আনমনে তারা একে অপরকে কিস করে ফেলে। তবে সজিন উঠে দাঁড়িয়ে এমনভাবে ভান করে যেন কোনো কিছুই হয়নি। এদিকে কানহুন শান্ত হতে পারছিল না, কারণ এই ঘটনার পর তার হার্টবিট বেড়ে গিয়েছিল। সে শান্ত হওয়ার জন্য পার্কে যায়। ছোটবেলায় সে এবং সজিন প্রায় এই পার্কেই আসতো। তাদের প্রথম সাক্ষাতে কাঙ্গুন তার মায়ের অনুপস্থিতির কারণে সেখানে বসেছিল। সজিন এটা দেখে সাথে সাথেই কাঙ্গুনকে সান্ত্বনা দেওয়ার জন্য দৌড়ে আসে। তারপর থেকেই সবসময় কাঙ্গুন সজিনের ছোট ভাইয়ের মতোই যত্ন নিত। তবে এই কিসটা তার হৃদয়কে স্পন্দিত করে তুলেছে, যার ফলে কাঙ্গুন বুঝতে পারে সে অনেক আগে থেকেই সজিনকে পছন্দ করে। পরের দিন সজিন ইনবোর হসপিটালে চেক আপে যায়। ডাক্তার জানায় তার পেটে টিউমার রয়েছে এবং সেটা খুব তাড়াতাড়ি সার্জারি করতে হবে, তা না হলে তার প্রাণের ঝুঁকি রয়েছে।
কথাটা শুনে সজিন বেশ প্যানিক হয়ে পড়ে এবং যত তাড়াতাড়ি সম্ভব ওই ডাক্তারকে টিউমারটা সার্জারি করতে বলে। তবে এই মুহূর্তে তার সবথেকে বড় সমস্যা হলো সার্জারির পরবর্তী সময়ে তার দেখাশোনা করার কোনো মানুষ ছিল না। তাই সে বেশ কিছুক্ষণ চিন্তা করে তার মাকে ফোন করে। তবে তার মা জানায় সামনে তার আর্ট এক্সিবিশন রয়েছে, তাই সে যদি অপারেশনটা 2 মাস ডিলে করায় তাহলে তিনি তার খেয়াল রাখতে পারবেন। মায়ের এমন কথা শুনে সজিন রেগে গিয়ে ফোনটা কেটে দেয়। এদিকে ইনবো সজিনের ডাক্তারের কাছে যায়। সে বিগত কয়েক বছর ধরে ওই ডাক্তারের সঙ্গে কাজ করেছে, তাই ইনবো ভালোভাবেই জানে ওই ডাক্তার খুবই কঠোর। তাই ইনবো ওই ডাক্তারকে রিকোয়েস্ট করে সে যেন সজিনের সার্জারিটা খুব যত্ন সহকারে করে। তবে মহিলা ডাক্তার তার এমন কথা শুনে খুব একটা খুশি হয় না। সে ইনবোকে বলে, তোমার কাছে ওই মেয়েটি অনেক কাছের কেউ হতে পারে, তবে আমার চোখে সে বাকিদের মতোই একজন সাধারণ পেশেন্ট, তাই বাকিদেরকে যেমনভাবে ট্রিট করি তাকেও ঠিক তেমনভাবেই ট্রিট করব। ডাক্তারের এমন কথা শুনে ইনবো সিদ্ধান্ত নেয় সে নিজেই সজিনের সার্জারি করবে। অন্যদিকে সজিন তার বোনকে ফোন করে। সে আশা করেছিল সার্জারির দিন সে তার পাশে থাকবে। সেদিন সজিনের বোন মিহুনও অন্যদের সাথে মদ্যপান করছিল, তবে তার বোন এতে খুব বিরক্ত হয়। সে বলে এটা ক্যান্সার নয়, বরং সাধারণ একটা সার্জারি। সবশেষে সজিন কানহুনকে ফোন করে এবং তাকে পুরো ব্যাপারটা জানায়। কানহুন কথাগুলো শোনা মাত্রই সজিনের কাছে আসে, ফলে সজিন কিছুটা স্বস্তি পায়। সার্জারির আগে সজিনের বেশ কিছু টেস্ট করানো ছিল, তবে ওই টেস্টগুলো করাতে সজিন অনেক ভয় পাচ্ছিল। তাই তার ভয় কমাতে ইনবো তার কানে একটা হেডফোন লাগিয়ে দেয় এবং তারপর তাকে একটা রিমোট দিয়ে বলে, যদি অস্বস্তি বোধ করো তাহলে এই বোতামটা টিপবে। এরপর টেস্ট শেষ হলে সজিন বাইরে বেরিয়ে আসে। কানহুন হসপিটালে গিয়ে সজিনকে ফুলের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখে। তাকে দেখে সে একদম স্থির হয়ে যায় এবং তার মধ্যে এক অদ্ভুত অনুভূতি জেগে ওঠে। এই সময়ে সেখানে ইনবো আসে আর তাকে দেখে সজিন অভিভূত হয়। ইনবো সজিনকে জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করে পুষ্টিকর খাবার খেতে বলে। এই সময়ে সেখানে মিহিউনও উপস্থিত ছিল। কাহুনকে দেখে সে বুঝতে পারে কাহুন সজিনকে পছন্দ করে। পরের দিন সার্জারির জন্য সজিনকে হসপিটালে ভর্তি করা হয়। সজিনের যত্ন নেওয়ার জন্য কাহুন তার সঙ্গে হসপিটালেই থেকে যায়। সজিন কাহুনকে তার চুল বাঁধতে সাহায্য করতে বলে, ফলে কাহুন তার পাশে বসে তার চুলটা বেঁধে দেয়। তাদের দুজনকে এমন অবস্থায় দেখে ইনবো রেগে যায় এবং একটা বক্সে সজোরে লাথি মারে। পরের দিন ফায়ার সার্ভিস থেকে কাহুনের কাছে একটা এমার্জেন্সি ফোন আসে, তাই সে তখনই সেখান থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে কানহুন তার বোনকে ফোন করে হসপিটালে আসতে বলে। দুর্ভাগ্যবশত তার বোন আসতে দেরি করায় কানহুন একাই সার্জারি রুমে শুয়ে থাকে। এদিকে অপ্রত্যাশিতভাবে ইনবোকে এক গর্ভবতী মহিলার সার্জারি করতে হয়, যার ফলে সে সজিনের প্রধান সার্জন হতে পারে না। এদিকে সজিন এটা জানতে পেরে খুব ভয় পেয়ে যায়, তার চোখে জল চলে আসে। তবে চোখ খুলতেই সে হঠাৎ করে ইনবোকে তার সামনে দেখতে পায়। ইনবো তাকে বলে, তোমার জীবনের কাটিয়ে আসা ভালো ভালো স্মৃতিগুলো চিন্তা করো, দেখবে সার্জারিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই সার্জারিটা খুব ভালোভাবেই সম্পন্ন হয়। এরপর যখন সজিনের জ্ঞান ফেরে সে ইনবোকে তার চোখের সামনে দেখতে পায় আর সবকিছুর জন্য সে তাকে ধন্যবাদ জানায়। ইনবোকে এত কাছে দেখে সে তার অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারে না, সে তাকে কিস করে। এই মুহূর্তে কাংহুন তার কাজ সেরে হসপিটালে ফিরে আসে। সে বাইরে থেকে সজিন এবং ইনবোকে কিস করতে দেখে। এটা দেখে সে অনেক কষ্ট পায়, তাই দুঃখ কমাতে বারে বসে ড্রিঙ্কস করতে শুরু করে। সে তার অনুভূতি বুঝতে দেরি করার জন্য নিজেকেই দোষ দেয়। তবে এর মধ্যেই হঠাৎ সে বুঝতে পারে সে অনেক আগে থেকেই সজিনকে পছন্দ করে। তার মনে পড়ে ব্রেকআপের পর সজিন কাঁদতে কাঁদতে তার কাছে এসে জিজ্ঞাসা করেছিল এই পৃথিবীতে কি এমন কেউ আছে যে কিনা তাকে সত্যিকারের ভালোবাসে। সে তাকে সান্ত্বনা দিয়ে বলেছিল এমন কেউ নিশ্চয়ই আছে যে তোমাকে সত্যিকারের ভালোবাসে। এখন কাঙ্গুন বুঝতে পারলো সে নিজেই সজিনকে সত্যিকারের ভালোবাসে। হসপিটাল থেকে ছাড়া পাওয়ার কয়েকদিন পর ইনবো সজিনকে ফোন করে তার বাড়িতে ডিনারের জন্য আমন্ত্রণ করে। সজিনও এতে রাজি হয়ে যায়। এদিকে তাকে কাঙ্গুন জিজ্ঞাসা করে সে কি আগামীকাল ফ্রি আছে। সজিন বলে আগামীকাল সে ইনবোর সঙ্গে ডিনারে যাবে। এটা শুনে কাঙ্গুনের খারাপ লাগে, তবে সে তাকে কিছুই বলে না। এরপর ইনবো কাজ শেষে সজিনকে পিক করতে আসে। এই সময় সজিন ফুল দোকানের মালিকের কাছ থেকে একটা মেসেজ পায়। মালিক তাকে জানায় গত সপ্তাহে সে যে যে ফুলগুলো অর্ডার করেছিল সেগুলো তৈরি হয়ে গেছে। সজিনের হঠাৎ মনে পড়ে আজ কাঙ্গুনের মায়ের মৃত্যুবার্ষিকী, তাই সে ইনবোর কাছে ক্ষমা চেয়ে ওই ফুলগুলো নিয়ে কবরস্থানে চলে আসে। কাঙ্গুন এবং তার বাবা দুজনেই তাকে সেখানে দেখে অনেক খুশি হয়। এরপর কবরস্থান থেকে বেরিয়ে হাঁটার সময় তারা হ্যান্ডবক পরা কিছু লোককে বিয়ের ছবি তুলতে দেখতে পায়। অপ্রত্যাশিতভাবে ইনবো এবং মিহিউনও তাদের মধ্যেই উপস্থিত ছিল। সজিন এবং ইনবো অবাক দৃষ্টিতে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। ফেরার পথে মিহিউন ইনবোকে বলে স্বাভাবিক সম্পর্কের লোকেরা একে অপরের মায়ের বার্ষিকীতে যায় না। আসলে সে বোঝাতে চেয়েছিল কানহুন এবং সজিনের সম্পর্ক শুধুমাত্র বন্ধুত্বের নয়। পরের দিন একটি রেস্তোরাঁয় মিহিউনের সঙ্গে কানহুনের দেখা হয়। সে
কাঙ্গুনকে সজিনের কাছে নিজের অনুভূতি প্রকাশ করার পরামর্শ দেয়, কারণ সে যদি এখনই নিজের অনুভূতিগুলো তাকে না জানায় তাহলে সে হয়তো সজিনকে সারা জীবনের মতো হারিয়ে ফেলবে। এদিকে সজিন এবং ইনবো একসঙ্গে খাবার খাচ্ছিল। এই সময় সজিন কল্পনা করে রেস্তোরাঁর সবাই ইনবোর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। ইনবো সজিনকে সিনেমা দেখতে যাওয়ার কথা বলে, কিন্তু সে তার কথাতে মনোযোগ দেয়নি, কারণ সে একই জেনেটিক কোডের লোকেদের মধ্যে সম্পর্ক কিভাবে ভাঙা যায় তা নিয়েই চিন্তা করছিল। খাওয়ার পর মেহিউন রিসার্চ ইনস্টিটিউটে এসে সজিনের খোঁজ করে। মেহিউন সজিনের জুতো দেখে বলে ইনবো এই ব্র্যান্ডটা সত্যিই পছন্দ করে। সজিন নিচের দিকে তাকিয়ে দেখে তার এবং মেহিউনের জুতো একই ব্র্যান্ডের, সেগুলোর মধ্যে শুধুমাত্র রঙের পার্থক্য রয়েছে। মেহিউন বলে সে 3 বছর ধরে ইনবোর সাথে প্রেম করেছে, তাই তারা দুজনেই একে অপরকে গভীরভাবে চেনে। সজিন বলে ইনবোর সঙ্গে তার ভালো সম্পর্ক থাকবে, কারণ তারা হলো ডেস্টিনি প্রেমিক, তাদের জেনেটিক কোডগুলি সামঞ্জস্যপূর্ণ। যাওয়ার আগে মেহিউন বিনয়ের সাথে সজিনকে পরামর্শ দেয় যখন তারা ডেটে যায় তখন অন্যদের দিকে মনোযোগ দেওয়া উচিত নয়, কারণ ইনবো এই ধরনের মানুষদের অপছন্দ করে। কথাটা শুনে সজিনের প্রচন্ড রাগ হয়, কারণ সে ভালোভাবেই জানতো ইনবোর মধ্যে প্রথম থেকেই নারীবাদী জিন রয়েছে, সুতরাং একাধিক মেয়ের সঙ্গে তার সম্পর্ক থাকাটা খুবই স্বাভাবিক ব্যাপার। এই সমস্ত চিন্তা সজিনকে এতটাই গভীরভাবে প্রভাবিত করে যে সে বাড়িতে এসেও ঠিক করে ঘুমোতে পারে না। তার এমন অবস্থা দেখে হারি তাকে বলে তুমি যখন এইসব সহ্য করতেই পারবে না তাহলে জেনে শুনে তার সঙ্গে সম্পর্কে জড়ালে কেন। কথাটা শুনে সজিনের মাথায় একটা প্ল্যান আসে। সে মনে মনে ভাবে মানলাম ইনবোর শরীরে একটা নারীবাদী জিন রয়েছে, তবে আমি চাইলেই ওই জিনটা পরিবর্তন করতে পারি। এটা ভেবেই সে দিনরাত এক করে জিন পরিবর্তনকারী একটা স্প্রে তৈরি করে। তারপর ইনবোর সঙ্গে সিনেমা দেখতে গিয়ে তার হাতে ওই স্প্রেটা তুলে দেয়। সিনেমা দেখে বাড়ি ফেরার সময় ইনবোর কাছে তার মায়ের ফোন আসে। ফোনটা রিসিভ করলেই ইনবো শুনতে পায় তার মা কান্নাকাটি করছে, কারণ তার বাবা তার মাকে চিরদিনের মতো ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছে। ইনবো বাড়ির এই একঘেয়েমি ঝামেলাতে বিরক্ত হয়ে কানুনের রেস্টুরেন্টে চলে আসে। তারপর ড্রিঙ্কস করতে করতে কানুনকে তার সমস্ত কথা খুলে বলে। সবকিছু শোনার পর কানুনের বেশ খারাপ লাগলেও সে তাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই বলতে পারে না। পরের দিন সকালে মেহিউন ইনবোর সঙ্গে তার ফিলিংস শেয়ার করতে আসে, তবে ঠিক তখনই ইনবোর ফোনে সজিনের ভিডিও কল আসে। আসলে কানুন তাদের জন্য বেশ কিছু খাবার তৈরি করেছিল, তাই সজিন তাকে ইনভাইট করার জন্যই ওই কলটা করেছিল। কলটা রিসিভ করা মাত্রই সজিন ইনবোকে সকালের শুভেচ্ছা জানায়, কিন্তু ঠিক তখনই ইনবোর পেছন থেকে মিহিউন এগিয়ে এসে সজিনকে হ্যালো বলে। এত সকালবেলায় মিহিউনকে ইনবোর বাড়িতে দেখে সজিনের বেশ খারাপ লাগে, তাই সে তাড়াতাড়ি করে কলটা কেটে দেয়। এইসব দেখে পাশে দাঁড়িয়ে থাকা হারি তাকে বলে একজন মেয়ের এত সকালবেলায় কারো বাড়িতে থাকাটা কখনোই স্বাভাবিক নয়। সে ইঙ্গিত করে মিহিউন নিশ্চয়ই ইনবোর সঙ্গে সারারাত তার বাড়িতেই ছিল। এইসব কথা শুনে সজিনের বেশ মন খারাপ হয়, তাই সে নিজেকে শান্ত করার জন্য রাস্তায় হাঁটতে বেরিয়ে পড়ে। তবে ঠিক এই সময় হঠাৎ করেই প্রচন্ড বৃষ্টি শুরু হয়, যার ফলে কানুন সজিনকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। সে তাড়াতাড়ি করে ছাতা নিয়ে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে ইনবো বুঝতে পারে সজিন তার এবং মিহুনের একসঙ্গে থাকাটা কোনোভাবেই স্বাভাবিকভাবে নেবে না, তাই সে মিহুনকে সেখান থেকে চলে যেতে বলে নিজে ছাতা হাতে সজিনকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর সে সজিনকে বৃষ্টিতে ভিজতে দেখে তাকে নিজের ছাতার নিচে টেনে নেয়। তারপর তাকে বুঝিয়ে বলে তুমি আমাকে এবং মিহুনকে নিয়ে যেমনটা ভাবছো বাস্তবে তেমন কিছুই নয়, আর তাছাড়া তোমার যদি ওকে দেখে জেলাস ফিল হয় তাহলে তুমি সেটা আমাকে সরাসরি বলতে পারো। সজিন তার এমন কথা শুনে বেশ ইমপ্রেস হয় এবং খুশি মনে তাকে জড়িয়ে ধরে। দূর থেকে কানহুন এই দৃশ্যটা দেখে প্রচন্ড কষ্ট পায়, কারণ সে সজিনকে খুঁজতে দেরি করে ফেলেছে। সে মনে মনে ভাবতে থাকে জীবনে সবকিছুতেই সে পিছিয়ে রয়েছে, কারণ সে যদি সজিনকে তার মনের কথাগুলো আগে জানাতে পারত তাহলে এখন হয়তো তাদের এই সম্পর্কটা একটা অন্য পরিচয় পেত। এদিকে সারাদিনের ডেট শেষ করে ইনবো সজিনকে গাড়িতে করে তার বাড়ি পৌঁছে দিতে যায়। গাড়ি থেকে নেমে সজিন ইনবোকে বলে সে তাকে অনেক ভালোবাসে। ইনবোর কাছ থেকেও সে এই কথাটাই আশা করেছিল, কিন্তু ইনবো তাকে কোনো কিছু না বলে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার পথে সে ভাবতে থাকে তার মা বাবা সম্পর্কে আসার পর থেকে কিভাবে একে অপরের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করত, যার ফলে সে সজিনকে ভালোবাসলেও তাকে সরাসরি এই কথাটা বলতে ভয় পায়। পরের দিন সকালে সজিন হসপিটালে যাওয়ার সময় অসাবধানবশত একটা দরজায় ধাক্কা খায়, যার ফলে তার নাকে সামান্য একটু চোট লাগে। সজিন ইনবোর অ্যাটেনশন পাওয়ার জন্য নাকে একটা ব্যান্ডেজ লাগিয়ে তাকে ছবি পাঠায়। ইনবো ওই ছবিটা দেখা মাত্রই ফুল গজানো স্প্রেটা হাতে নিয়ে সজিনকেও একটা ছবি পাঠায়, যা দেখে সজিন কোনো মতেই নিজের হাসি আটকে রাখতে পারে না। এর কিছুক্ষণ পর মিহুন সজিনের সঙ্গে একটা রেস্টুরেন্টে দেখা করতে আসে। সে সজিনকে সাবধান করে বলে ইনবো ভালোবাসাটাকে খেলার চোখে দেখে, তাই তুমি তার থেকে যত দূরে থাকবে ততই তোমার জন্য মঙ্গল। কথাটা শুনে সজিন বলে ইনবো আমার ডেস্টিনি, তাই আর যাই হোক সে কখনোই আমাকে ছেড়ে যেতে পারবে না, এমনকি সে আমার জন্য সেই সবকিছু করবে যা সে আগে কখনোই কারোর জন্য করেনি। কথাটা শুনে মিহুন তাকে চ্যালেঞ্জ করে বলে ইনবো কখনোই কাপেল আইটেম পরতে রাজি হয় না। এটা শুনে সজিন সাথে সাথেই তার হাতে পড়ে থাকা ইনবোর গিফট করা একটা কাপেল ব্রেসলেট
সিক্রেট দেখায়। সুতরাং সে মিহুনের দেওয়া প্রথম চ্যালেঞ্জে পাস করে যায়। এরপর মিহুন তাকে দ্বিতীয় চ্যালেঞ্জ করে বলে ইনবো কখনোই রিলেটিভদের সঙ্গে তার গার্লফ্রেন্ডের পরিচয় করায় না। সোজিন সাথে সাথেই তার এই চ্যালেঞ্জটা একসেপ্ট করে তাকে জানায় তাদের রিসার্চ ইনস্টিটিউটে ইনবো তার এক ফ্যামিলি ফ্রেন্ডকে তাদের সম্পর্কের ব্যাপারে জানিয়েছে। অর্থাৎ সে মিহুনের দ্বিতীয় চ্যালেঞ্জটাও পাস করে। মিহুন এইসব শুনে প্রচন্ড বিরক্ত হয়, তাই সে তাকে সরাসরি বলে আর যাই হোক ইনবো কখনোই তোমাকে তার ফ্যামিলির সঙ্গে পরিচয় করাবে না। এই কথাটা শুনে সোজিন বেশ আপসেট হয়ে পড়ে, কিন্তু তা সত্ত্বেও সোজিন কোনোভাবেই মিহুনের সামনে মাথা নত করতে রাজি হয় না। সে সিদ্ধান্ত নেয় মিহুনের বলা এই কথাটা সে যে কোনো প্রকারে ভুল প্রমাণ করেই ছাড়বে। তাই সে ইনবোর সঙ্গে সুন্দর সময় কাটানোর জন্য তাকে নিয়ে একটা বিচে চলে আসে। অন্যদিকে মিহুন রাতের বেলায় কাঙ্গুনের রেস্টুরেন্টে বসে ড্রিঙ্কস করতে থাকে। কাঙ্গুন তাকে বেশি মাত্রায় ড্রিঙ্কস করতে দেখে তার কাছে আসলে সে কাঙ্গুনকে একটি ভয়ঙ্কর সত্যি কথা বলে, যা শুনে কাঙ্গুন বেশ চমকে যায়। আসলে সে তাকে বলেছিল অতীতে সোজিন যে বাস্কেটবল জার্সিটা চুরি করে ইনবোর ডিএনএ রিপোর্ট টেস্ট করেছিল সেই জার্সিটা আসলে কাঙ্গুনের, অর্থাৎ সোজিনের সাথে ইনবোর নয়, কাঙ্গুনের জিনগত মিল রয়েছে। দেখা যায় রেস্টুরেন্টের দরজার সামনে দাঁড়িয়ে সোজিন তাদের এই সমস্ত কথা শুনে নেয়। কথাগুলো তার বুকে তীরের মতো আঘাত করে, তাই সে এক এক করে সেই ঘটনাগুলি মনে করতে থাকে যখন সে কাঙ্গুনকে ইগনোর করে বারবার ইনবোর সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছিল। সোজিনের কাছে এই সবকিছুই যেন এলোমেলো মনে হচ্ছিল, তাই সে কোনোভাবেই এই ঘটনাটা বিশ্বাস করতে পারছিল না। সোজিন জানতে চেয়েছিল তার এবং ইনবোর মধ্যে কোনো আধ্যাত্মিক সংযোগ আছে কিনা, তাই সে গতবারের মতো পুনরায় দুটো জায়গা বেছে নেয়। তবে ইনবো আবারও আগের মতোই একই কৌশলে হাঁটে। সে তার সহকর্মীকে সোজিনের পিছু নিতে বলে। এদিকে সোজিন আসার পর সেই স্থানে ইনবোকে দেখতে পায়, ফলে সে অনেক খুশি হয়। তাই সে চুপচাপ তার কাছে যায়। তবে ঘটনাক্রমে ইনবো তার সহকর্মীকে বলছিল তুমি যে স্থানে বলেছিলে সেখানে সোজিন আসেনি। যেহেতু সে এখনো সোজিনকে দেখেনি, তাই সে ভেবেছিল তার সহকর্মী তাকে ভুল রিপোর্ট দিয়েছে। এইসব শুনে সোজিন দূর থেকেই ইনবোকে ফোন করে। ইনবো বলে সে একটা ট্রাফিক দুর্ঘটনায় জড়িয়ে পড়েছে, কিন্তু এটা বলার পরেই সে ফোন কেটে ঘুরে দাঁড়ালে পেছনে সোজিনকে দেখতে পায়। ইনবো বাধ্য হয়ে স্বীকার করে তাদের মধ্যে কোনো বিশেষ সংযোগ ছিল না। আগের সমস্ত কিছু ঘটনা সে পরিকল্পিতভাবে ঘটিয়েছে। এইসব শুনে সোজিনের বিশ্বাস ভেঙে যায়, তাই সে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। পরের দিন ইনবো খবর পায় তার পরিবারের ফুলের গ্রিন হাউস ধ্বংস হয়ে গেছে, তার বাবা আগুনে পুড়ে মারা গেছে এবং মা কোমায় রয়েছে। জানা যায় ইনবোর মা তার বাবাকে বিচ্ছেদের ব্যাপারে আলোচনার জন্য বাড়িতে ডেকেছিল, আর তখনই হঠাৎ করে বাড়িতে আগুন লেগে যায়। খবরটি শোনা মাত্রই সোজিন দ্রুত ইনবোর কাছে যায়। সে তার কপালে হাত দিলে বুঝতে পারে তার প্রচন্ড জ্বর হয়েছে, তাই সোজিন তাকে হসপিটালে নিয়ে যায় এবং দেখাশোনার জন্য তার কাছেই থাকে। এই সময় ইনবো সোজিনকে তার শৈশবের কথা বলছিল। এইভাবেই কথা বলতে বলতে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। তবে যখন সোজিনের ঘুম ভাঙে তখন সে দেখে ইনবো অনেক আগেই সেখান থেকে চলে গিয়েছিল, যে কারণে সোজিন একা একাই রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। সে কাঙ্গুনের দেওয়া এমার্জেন্সি কল ডিভাইসটা ধরে ভাবছিল সে বোতাম টিপলেও কাঙ্গুন তৎক্ষণাৎ সেখানে কোনোভাবেই আসতে পারবে না। কিন্তু যখনই সে বোতাম টেপে তখন হঠাৎ করেই কাঙ্গুন তার সামনে এসে উপস্থিত হয়। এটা দেখে সে বেশ অবাক হয়। কাঙ্গুন কোনো কিছু না বলেই তার হাত ধরে তাকে বাইরে খেতে নিয়ে যায়। অন্যদিকে আমরা এক ব্যক্তিকে দেখতে পাই যে ইনবো তার মা বাবা এবং তার বান্ধবীর ছবি দেওয়ালে চিটিয়ে রেখেছে। ছবিগুলিতে লাল রঙের ক্রস চিহ্ন টানা ছিল এবং ইনবো ছিল তার পরবর্তী লক্ষ্য। এদিকে সোজিন বুঝতে পারছিল না কি কারণে ইনবো তাকে না জানিয়েই সেখান থেকে চলে গেল। পরের দিন ইনবো সোজিনের কাছে তার কাপেল ব্রেসলেট ফেরত দিয়ে তার সাথে ব্রেকআপ করে নেয়। সে আশা করে সোজিন তার প্রকৃত সঙ্গীকে কাঙ্গুনের মধ্যেই খুঁজে পাবে। এরপর সোজিন ইনবোকে ভুলে যাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনো মতেই তাকে ভুলতে পারে না, কারণ সোজিনকে এমন অবস্থায় দেখে তার কষ্টটা বুঝতে পারে। তাই সে নিজে থেকেই তার জন্য ইনবোকে খুঁজতে শুরু করে। কারণ ইনবোকে বলে সে যেন এত সহজে তাকে ছেড়ে না দেয়। তখন ইনবো তাকে বলে আমি যত বেশি সময়ে সোজিনের কাছে থাকবো ততই বেশি তাকে ভালোবেসে ফেলবো। তার ভয় ছিল সে হয়তো তার প্রতিশ্রুতি কখনো পূরণ করতে পারবে না। এরপর কানহুন সোজিনকে খুশি করার জন্য স্যুটবুট পরে এক নতুন রূপে তার সামনে আসে। সোজিন কানহুনকে কোট পরা এবং ফুলের তোলা হাতে দেখে বেশ অবাক হয়। এরপর কানহুন তাকে স্কেটিং রিংয়ে নিয়ে যায়। সে ধৈর্য ধরে তাকে স্কেটিং শেখাচ্ছিল। তবে এই সময়ে তার ইনবোর সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলি মনে পড়ে। এদিকে ইনবো সোজিনকে ভুলে যাওয়ার জন্য তার কলিগকে একটা ব্লাইন্ড ডেটের আয়োজন করতে বলে। অন্যদিকে কানহুন সোজিনকে বাড়িতে নিয়ে যায়। সোজিন যখন বাড়ির কাছে আসে তখন সে দরজার সামনে ল্যাম্পপোস্টে বেশ কিছু ছোট ছোট লাইট দেখতে পায়। সে বুঝতে পারে এগুলি কানহুন করেছে। কানহুন তাকে বলে রাস্তার আলোগুলি খারাপ হয়ে গিয়েছিল, তাই তুমি যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারো সেই জন্যই এই লাইটগুলো লাগিয়েছি। তার এইসব কথা শুনে সোজিন বেশ ইমোশনাল হয়ে পড়ে। পরের দিন ইনবো অনেক ভাবার পর সিদ্ধান্ত নেয় সে নিজেকে সোজিনের থেকে দূরে সরিয়ে রাখবে না। তাই সে গাড়ি করে সোজিনের কাছে যায়। তবে চৌরাস্তায় পৌঁছানোর সাথে সাথেই রাস্তার পাশে দেখে সোজিন কাঙ্গুনের বাবাকে শান্ত করার চেষ্টা করছে। আসলে সংবাদে দেখাচ্ছিল একজন গুরুতর আহত অগ্নি নির্বাপক কর্মী
এমার্জেন্সি কক্ষে ভর্তি রয়েছে। তাই সজিন এবং কাঙ্গুনের বাবা কাঙ্গুনের সঙ্গে যোগাযোগ করতে না পেরে বেশ চিন্তিত হয়ে পড়ে। ইনবো তাদের দুজনকেই হসপিটালে নিয়ে যায়। তারা সেখানে পৌঁছে দেখে সার্জারি কক্ষের দরজায় বেশ কয়েকজন অগ্নি নির্বাপক কর্মী অপেক্ষা করছে, কিন্তু তারা সেখানে কাঙ্গুনকে দেখতে না পেয়ে আরো ভয় পেয়ে যায়। এই সময়ে একজনের আওয়াজ শোনা যায়। সজিন পেছন ফিরে দেখে কাঙ্গুন তাদের দিকেই এগিয়ে আসছে। তখন সজিন বুঝতে পারে যে ব্যক্তি তাকে সর্বদাই রক্ষা করেছিল সে হলো কাঙ্গুন। এমনকি যখন তার বাবা মারা গিয়েছিল তখন সে কাঙ্গুনের কাঁধেই মাথা রেখে কেঁদেছিল। এই ভুলে যাওয়া স্মৃতিগুলো তাকে সেই মানুষটাকে ভুলিয়ে দিয়েছিল যে সবসময় ছায়ার মতো তার সাথে ছিল। সজিন তাকে জড়িয়ে ধরে। এরপর সে পেছন ফিরে তাকালে দেখে ইনবো সেখান থেকে চলে গেছে। তখন কাঙ্গুন তাকে আবারও জড়িয়ে ধরে এবং সবসময় একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দেয়। হারি কাঙ্গুনকে যত তাড়াতাড়ি সম্ভব সজিনের কাছে তার ভালোবাসা স্বীকার করার পরামর্শ দেয়, যাতে ইনবোকে তার মন থেকে মুছে ফেলতে পারে। এই কথা শুনে কাঙ্গুন সেই রাতেই সজিনকে এমন একটা জায়গাতে আমন্ত্রণ জানায় যেখানে দম্পতিরা একসঙ্গে আছে। যখনই তাদের চোখ মেলে বা তারা ঘনিষ্ঠ হয় তখনই তাদের হৃদস্পন্দন বেড়ে যায়। তবে কাঙ্গুন অনুভব করে সজিন এখনো ইনবোকে পুরোপুরি ভুলতে পারেনি। কাঙ্গুনের কাছে সজিনের অনুভূতি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই সে তার অতীত সম্পূর্ণ ভুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে। অন্যদিকে ইনবো একটা অনাথ আশ্রমে গিয়েছিল। সেখানে সে ঘটনাক্রমে জানতে পারে তার বাবা 20 বছরের বেশি সময় ধরেও অনাথদের সাহায্য করেছে। বিশেষ করে একটা ছেলে ছিল যার সে সবসময় অনেক যত্ন নিয়েছে। ছেলেটির ছবি দেখে ইনবোর ছোটবেলায় তার সাথে দেখা হওয়ার কথাটা স্পষ্ট মনে পড়ে। সেই সময় সে তার বাবা মার সম্পর্ক রক্ষা করার জন্য তার বাবার বান্ধবীকে অনেক অপমানজনক কথা বলেছিল। তখন তার বাবার বান্ধবীর ছেলে ইনবোকে জিজ্ঞাসা করেছিল কি কারণে সে তার মাকে এত অসম্মানজনক কথা বলছে। ইনবো উত্তর দিয়েছিল তার মা একজন খারাপ মহিলা। সিন এখান থেকে বর্তমানে ফিরে আসে। এক নান বলে এই ছেলে এখন বড় হয়ে গেছে, তার নাম হলো এন্ড্রিয়া। বর্তমানে সে একজন প্রিস্ট। তখনই ইনবো এন্ড্রিয়াকে সেখানে দেখে। তাকে দেখে ইনবোর মনে পড়ে সে তাকে তার বাবার ফিউনিরালে দেখেছিল। ইনবো তাকে জিজ্ঞাসা করে তাদের ছোটবেলায় দেখা করার কথাটি মনে আছে কিনা। এন্ড্রিয়া বলে সে অতীতের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। তাই ইনবো তাকে আর কিছু জিজ্ঞাসা করে না। এরপর আমরা জানতে পারি এন্ড্রিয়া সবসময় ইনবোর পরিবারের ওপর নজর রাখত এবং ইনবোর বাবার মৃত্যুর পেছনেও তারই হাত রয়েছে। বর্তমানে সে ইনবো এবং সজিনকেও টার্গেট করছে। এদিকে সজিনের কাছে হঠাৎ করেই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য একটা নোটিশ আসে। তখন তার মনে পড়ে ব্রেকআপের আগে ইনবো এবং সে একসঙ্গে এই স্বেচ্ছাসেবক কাজ করার জন্য রেজিস্ট্রেশন করেছিল। সজিন ইনবোর সামনে না যাওয়ার জন্য ফোন করে নিজের নামটা তুলে নিতে চায়। তবে অর্গানাইজাররা বলে রেজিস্ট্রেশনের পর নাম তুলে নেওয়া সম্ভব নয়। স্বেচ্ছাসেবকের কাজটি ছিল খাল পরিষ্কার করার। সেদিন খাল পরিষ্কার করার সময় অপ্রত্যাশিতভাবে সজিন ঘাসের মধ্যে একটি মৌচাক দেখতে পায় এবং ভয়ে চিৎকার করে ওঠে। ইনবো তার চিৎকার শুনে তার কাছে আসে এবং কোনো শব্দ না করে ধীরে ধীরে সরে যেতে বলে। তারপর সে তার হাত ধরে উন্মুক্তভাবে দৌড় দেয়। তারা খাল থেকে মূল রাস্তার দিকে দৌড়ে যায়। তখনই তারা বুঝতে পারে এখনো তাদের হাত শক্ত করে ধরা রয়েছে। সজিন লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন যখন সজিন ফিরে আসে কাঙ্গুন পিকআপ পয়েন্টে তার জন্য অপেক্ষা করছিল। তাদের দুজনকে একসঙ্গে যেতে দেখে ইনবোর অনেক খারাপ লাগে। তাই সেদিন ইনবোর ব্রেকআপ করার জন্য অনেক অনুশোচনা হয়। সেই রাতেই ইনবো সজিনের কাছে যায়। সে সজিনকে বলে ব্রেকআপের পর সে সবসময় অনুশোচনা বোধ করত এবং সেই সব রাতের কথা সবসময় মনে করত যখন তারা দুজন একসঙ্গে ছিল। অবশেষে সে তার কাছে আর একটা সুযোগ ভিক্ষা চায়। তবে সজিন ইনবোর অনুরোধ প্রত্যাখ্যান করে। ঠিক তখনই সেখানে কাঙ্গুন চলে আসে। কাঙ্গুন ইনবোকে বলে আশা করছি তুমি আর কখনোই সজিনকে মানসিকভাবে বিরক্ত করবে না। কাঙ্গুন এরপর সজিনকে আবারও ভেতরে নিয়ে যায়। আসলে সে এটা ভেবেই ভয় পাচ্ছিল যে সে হয়তো আবারও একটা সুযোগ হারাবে। তাই সে অবশেষে সজিনের কাছে তার ভালোবাসার কথা জানিয়ে দেয়। এই সময় ভুলবশত সে টেবিলে থাকা একটা টব ফেলে দেয়, যা ভেঙে চারিদিকে ছড়িয়ে পড়ে। কাঙ্গুন যখন সেগুলো পরিষ্কার করছিল তখন সে টেবিলের নিচে তেল এবং সোডিয়াম দেখে অবাক হয়ে যায়। আসলে এখানে যখন কেউ ছিল না তখন এন্ড্রিয়া সেই মুহূর্তের সুযোগ নিয়ে টবটিকে সজিনের ঘরের সামনে রেখে দিয়েছিল। সে ওটার উপর কাঙ্গুনের নামে একটা কার্ডও রেখেছিল। সজিন ভেবেছিল এটা কাঙ্গুনের পক্ষ থেকে দেওয়া উপহার, তাই সে নির্দ্বিধায় টবটি ঘরে নিয়ে আসে। কাঙ্গুন টবের ওপর নিজের নাম লেখা কার্ডটা দেখে বুঝতে পারে পরিস্থিতি খুবই গুরুতর। তবে সজিন যাতে কোনোভাবে চিন্তিত না হয় তাই সে তাকে মিথ্যে বলে যে এই টবটি সে নিজেই পাঠিয়েছিল। যাওয়ার আগে সজিন আশা প্রকাশ করে যে কাঙ্গুন তাকে আরো একটু সময় দেবে। এটা শুনে কাঙ্গুন কথা দেয় সে ততক্ষণ অপেক্ষা করবে যতক্ষণ না সজিন ইনবোকে পুরোপুরি ভুলে যায়। পরের দিন কাঙ্গুন টব থেকে পাওয়া তেল এবং সোডিয়াম নিয়ে পরীক্ষা করে। সে যেমনটা আশা করেছিল সেই অনুযায়ী জলের সংস্পর্শে আসা মাত্রই দুটি পদার্থ জ্বলে ওঠে। তারপর সে ওই ফুলের দোকান খুঁজতে শুরু করে যারা টেবিল সাজানোর জন্য গাছ বিক্রি করে। দোকানের ইম্পোর্ট রেকর্ডের মাধ্যমে সে সাপ্লায়ারের খোঁজ পায়। সে সজিনের নিরাপত্তার জন্য একটি মিনি অগ্নি নির্বাপক এবং আত্মরক্ষা সরঞ্জামের একটা বড় বক্স কেনে। তারপর সে সজিনকে ওই জিনিসগুলি নিজের সঙ্গে রাখার জন্য অনুরোধ করে। অন্যদিকে
ইনবো তার মায়ের চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ইনবো কাংহুনকে তার চলে যাওয়ার খবর দেয় এবং সজিনের দেখাশোনার দায়িত্ব দেয়। এদিকে কাংহুন অনেক ভাবার পর অবশেষে ইনবোকে ওই টবওয়ালা গাছটার ব্যাপারে জানায়। কাংহুনের সন্দেহ হয় যে ব্যক্তি সজিনের ক্ষতি করতে চায় সে হয়তো ইনবোর বাবার মৃত্যুর সঙ্গেও জড়িত। তখন ইনবো তার আশেপাশের সন্দেহজনক লোকদের কথা চিন্তা করে আর সাথে সাথেই তার এন্ড্রিয়ার কথা মনে পড়ে। তাই ইনবো এন্ড্রিয়ার ব্যাপারে খোঁজ নিতে শুরু করে। এদিকে কাংহুন যখন গার্ডেনিং সাপ্লায়ারের কাছে যায় তখন সে বুঝতে পারে সেখানে এরকম অনেক টব রয়েছে। এমনকি সে সেখানের দেওয়ালে ইনবোর পুরো পরিবারের ছবিও দেখতে পায়। তবে কাংহুন যখন সজিনের ছবির উপর ক্রস চিহ্ন দেখে তখন সে বুঝতে পারে খুব তাড়াতাড়ি খারাপ কিছু ঘটতে চলেছে। কাংহুন তৎক্ষণাৎ সজিনকে ফোন করে কিন্তু তার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারে না। সে দৌড়ে রাস্তায় ফিরে এসে দেখে সেখানেও সেই একই রকমই টব রাখা রয়েছে। টবটা নষ্ট করার পর সে বুঝতে পারে কেউ ইচ্ছে করে টবটা এখানে রেখে গেছে। তাই সে তৎক্ষণাৎ বাইরে দৌড়ে যায় এবং সেখানে এন্ড্রিয়াকে দেখতে পায়। কাংহুন এন্ড্রিয়ার পেছনে ধাওয়া করে কিন্তু সে কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। এরপর কাংহুন সোজা চার্চে যায় এন্ড্রিয়াকে ধরার জন্য। অন্যদিকে ইনবো জানতো এন্ড্রিয়ার একটি যমজ ভাইও রয়েছে। ইনবো এন্ড্রিয়ার সাথে হওয়া কথোপকথন মনে করে এবং হঠাৎ করেই বুঝতে পারে যদিও তারা দেখতে প্রায় একই রকম তবুও তার দুটি সাক্ষাৎ একই ব্যক্তির সঙ্গে ছিল না। তাই সে পুনরায় নানের কাছে গেলে নান তাকে জানায় এন্ড্রিয়ার ছোট ভাইকে এক দম্পতি দত্তক নিয়েছিল। তবে অবাক করার বিষয় হলো সে তার দত্তক নেওয়া মা বাবার বাড়িতেই আগুন লাগিয়ে দিয়েছিল। ইনবো তখনই বুঝতে পারে তার বাড়িতেও এন্ড্রিয়ার ছোট ভাই আগুন লাগিয়েছিল। এদিকে কাংহুন এন্ড্রিয়ার সঙ্গে দেখা করে তাকে ওই ব্যাপারে প্রশ্ন করে তবে এন্ড্রিয়া এসবের কিছুই জানতো না। হারি এন্ড্রিয়ার সঙ্গে আগে থেকেই পরিচিত ছিল তাই সে কাংহুনকে বলে এন্ড্রিয়া সারাদিন তার সঙ্গেই উপস্থিত ছিল। তখন কাংহুন তাকে বাগানে তোলা একটা ছবি দেখায় যেটাতে প্রমাণিত হয় যে এন্ড্রিয়াই দোষী। সাথে সাথেই এন্ড্রিয়ার হঠাৎ করে তীব্র মাথা ব্যথা শুরু হয়। তার ছোট ভাইয়ের কথাগুলো তার বারবার মনে পড়ছিল। সে যন্ত্রণার সাথে কাংহুনকে বলে তাকে এই সবকিছু থামাতে হবে নয়তোবা কেউ প্রাণ হারাবে। অন্যদিকে সজিন যখন একা বাড়ি ফিরছিল তখন এন্ড্রিয়ার ছোট ভাই তার মুখ ঢেকে তাকে অজ্ঞান করে দেয়। এরপর সে তাকে সেই ফুলের দোকানে নিয়ে যায় এবং ইনবোকে তাকে বাঁচাতে আসার জন্য মেসেজ করে। সেই সময় এন্ড্রিয়া কাংহুনকে বলে এই সমস্ত খারাপ কাজ করা ব্যক্তিটি হলো তার যমজ ভাই। এন্ড্রিয়ার কথা শুনে কাংহুন তৎক্ষণাৎ সজিনকে ফোন করে কিন্তু সে তার সঙ্গে যোগাযোগ করতে পারে না। তাই সে তৎক্ষণাৎ ওই ফুলের দোকানে দৌড়ে যায়। অন্যদিকে ইনবো এসে সজিনকে চেয়ারের সঙ্গে বাঁধা দেখে চিন্তিত হয়ে তাকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? তবে ঠিক এই সময় এন্ড্রিয়ার ছোট ভাই পেছন থেকে ইনবোকে আঘাত করে তাকেও বন্দি বানিয়ে ফেলে। এরপর এন্ড্রিয়ার ছোট ভাই বলে অতীতে যখন ইনবো তার বাড়িতে এসেছিল সেই সময় সে জানতে পেরেছিল তার মা একজন বিবাহিত পুরুষকে ডেট করছে। এই নিয়ে তার মায়ের সঙ্গে তার তুমুল ঝগড়া হয়। তাই সে রাগে তার মাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ফলে তার মা ব্যালেন্স হারিয়ে মাটিতে পড়ে যায় এবং টেবিলে রাখা একটা মোমবাতি তার গায়ে পড়ে আগুন লেগে যায়। সে নিজের চোখে তার মাকে পুড়তে দেখে এবং এই সবকিছুর জন্য ইনবো এবং তার বাবাকে দায়ী করে। মায়ের শেষকৃত্য শেষ করার পর সে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে। তাই সে সবার আগে ইনবোর বাবার বর্তমান প্রেমিকাকে মেরে ফেলে। তারপর সে ইনবোর বাবাকে মারে। ইনবোর মা নিজের স্বামীকে বাঁচানোর জন্য আগুনের মধ্যে দৌড়ে যায় এবং গুরুতরভাবে আহত হয়ে পড়ে। সবকিছু বলার পর এন্ড্রিয়ার ছোট ভাই মাটিতে পেট্রোল ঢেলে টবে আগুন লাগিয়ে দেয়। পুরো ফুলের দোকান জ্বলতে শুরু করে। এই মুহূর্তে ইনবো কোনো রকমে সজিনের বাঁধন খুলে তাকে টেনে বাইরে বের করে আনে। কাংহুন সজিনকে রক্ষা করার জন্য আগুনের মধ্যে এন্ড্রিয়ার ছোট ভাইয়ের সঙ্গে লড়াই করে। তবে এই মুহূর্তে এন্ড্রিয়ার ছোট ভাই হঠাৎ করেই আগুনের মধ্যে তার মায়ের আকৃতি দেখতে পায়। তাই সে কাংহুনকে ধাক্কা দিয়ে ধীরে ধীরে আগুনের মধ্যে চলে যায়। এরপর সজিন এবং ইনবোকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কাংহুন দুঃখের সাথে এন্ড্রিয়াকে জানায় তার ভাই মারা গেছে। কথাটা শুনে এন্ড্রিয়া অনেক কষ্ট পায়। সে এই কারণেই পৃষ্ঠ হয়েছিল যাতে সে তার ভাইয়ের পাপের প্রায়শ্চিত্ত করতে পারে। কিন্তু সে কখনোই আশা করেনি যে পরিস্থিতি এতটাও খারাপ হতে পারে। এই ঘটনায় ইনবোর ডান হাত বাজেভাবে পুড়ে গিয়েছিল। তাই ডাক্তার জানায় সে আর কখনোই স্ক্যালপেল ধরতে পারবে না। কিছুদিন পর ইনবোর আমেরিকা যাওয়ার দিন চলে আসে। সজিন তা জানতে পেরে দ্রুত এয়ারপোর্টে ছুটে যায়। তবে সে যাওয়ার আগেই প্লেন ছেড়ে দিয়েছিল। তাই তাকে দেখতে না পেয়ে সে অনেক কান্নাকাটি করে। এমনকি এই শোকে তার জ্বরও হয়ে যায়। তাই কাংহুন তার দেখাশোনা এবং ঔষধ দেওয়ার জন্য তার কাছে থাকে। এরপর তার জ্বর কমে গেলে কাংহুন নিজেই সেখান থেকে চলে যায়। কাংহুন আর আগের মতো ছিল না। সে সবসময় সজিনের সঙ্গে লেগে থাকতো। সে বুঝতে পারে না তার অনুভূতির জন্য তাকে আর কি করতে হবে। এরপর সে রাস্তার পাশে একটি বারে যায়। সেখানে ভুলবশত মিহুনের সঙ্গে তার দেখা হয়। মিহুন তাকে জিজ্ঞাসা করে এখন তো ইনভো তোমার পথের কাঁটা নয়, তাহলে কি সে এবং সজিন তাদের সম্পর্ক এগিয়ে যেতে পারে? তখন কাংহুন তাকে বলে সে সবসময় ভেবেছিল যখন ইনভো চলে যাবে তখন সে সজিনের মন জয় করার সুযোগ পাবে। তবে সদ্য ঘটে যাওয়া ঘটনা দেখে সে বুঝতে পারল সজিন কোনো মতেই ইনভোকে ভুলতে পারবে না। মিহুনও তার বলা এই কথাটার গভীরতা বুঝতে পারে। এরপর কাংহুন পুনরায় সজিনের কাছে গেলে সজিন তাকে সেই জায়গায় যাওয়ার জন্য অনুরোধ করে যেখানে তারা ছোটবেলায় প্রায় যেত। দেখা যায় সেখানে যাওয়া মাত্রই তাদের চোখের সামনে ছোটবেলার সমস্ত স্মৃতি ভেসে ওঠে। সজিন তৎক্ষণাৎ তার মনের সমস্ত অনুভূতি কাংহুনকে জানায়।
সোজিন বুঝতে পারে তার কাজের জন্য ইনবো অনেক কষ্ট পেয়েছে, তাই সে তার পুরানো ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য অবশ্যই তার ফিরে আসার অপেক্ষা করবে। বেশ কিছুক্ষণ এইভাবে মনের কথা বলার পর তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে, আর এর মাধ্যমেই তারা তাদের ক্ষুদ্র প্রেমের এই সম্পর্কটার ইতি টানে। এরপর দেখতে দেখতে একটা বছর পেরিয়ে যায়। ইনবো তার হোম টাউনে ফিরে আসে। এবার সে ফিরে এসে এক গ্রামীণ এলাকায় থাকার এবং কাজ করার সিদ্ধান্ত নেয়, কারণ তাকে রিসার্চ ইনস্টিটিউট অ্যাসাইনমেন্ট দিয়েছিল। সোজিনও সেই গ্রামীণ এলাকায় যায় সেখানকার বয়স্ক মানুষদের বিনামূল্যে জেনেটিক টেস্ট করার জন্য। যদিও তারা একই জায়গায় ছিল, তবুও তারা একে অপরের উপস্থিতি জানত না। কিছুদিন পর সোজিন টেস্টের ফলাফল নেওয়ার জন্য গ্রামে আসে। সেই সময় সে পেছন থেকে একটা পরিচিত আওয়াজ শুনতে পায়। সাথে সাথেই সে পেছনে ফিরলে সেই মুখটা দেখতে পায় যেটা সে চিরদিন দেখতে চেয়েছিল। 1 বছর আলাদা থাকার পর তারা দুজন একে অপরের সঙ্গে দেখা করে আনন্দ এবং উত্তেজনায় ফেটে পড়ে। তাদের হৃদয়ের অনুভূতি এমন ছিল যেন তা ফেটে বাইরে চলে আসবে। এমনকি সেই রাতে সোজিন এই ব্যাপারটা নিয়ে এত বেশি চিন্তা করছিল যে সে এক মুহূর্ত ঘুমোতে পারেনি। তাই সে ঠিক করে সে আবারও তাদের সম্পর্কটাকে নতুন করে শুরু করবে। পরের দিন সকালে সোজিন একটা সমুদ্রের তীরে আসে যেখানে তারা 1 বছর আগে এসেছিল। সোজিন সেখানে ইনবোকে আগে থেকেই দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হয়। তারপর তাকে সেই চিঠিটা পড়ে শোনায় যেটা সে অতীতে তাকে দেওয়ার জন্য লিখেছিল। সত্যি বলতে ইনবো তার থেকে দূরে চলে যাওয়ার পরেই সে বুঝতে পেরেছিল জেনেটিক কোডের উপর ভিত্তি করে ভালোবাসা খোঁজা কখনোই সম্ভব নয়, কারণ বিগত 1 বছরে এমন একটা দিনও আসেনি যেদিন তার ইনবোর কথা মনে পড়েনি। এরপর তারা দুজন আবারও সবকিছু নতুন করে শুরু করার জন্য একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। আর এর সাথেই সম্পূর্ণ ড্রামাটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ড্রামার মধ্যে আপনাদের কোন চরিত্রটিকে সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।